গল্প বিরহশ্রাবণ লেখিকা সারা মেহেক। গল্পের ৩তম ও সিজন ১-এর শেষ অংশ। আকস্মাৎ অপরিচিত তিনটি লোককে দেখে আমার বুকটা পুনরায় ধক করে উঠল। হালকা ভেজা গলাও মুহূর্তের মধ্যেই শুকিয়ে কাঠ হয়ে এলো। এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে বেরিয়ে আসতেই দ্বিতীয় অনাকাঙ্ক্ষিত এবং হয়তো বিপজ্জনক এক ঘটনার সম্মুখীন হয়ে আমার মস্তিষ্ক নিমিষের জন্য শূন্য হয়ে এলো। তবে হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে মুহূর্তেই আমার মস্তিষ্ক ও শরীরে চলনশক্তি অনুভব করলাম। সামনের লোক তিনটিকে দেখিনি এমন ভাব নিয়ে পিছে ফিরে বিপরীত দিকে হাঁটা শুরু করলাম। এর মাঝেই এপ্রনের পকেট হতে ফোন বের করে দ্রুত প্রজ্জ্বল ভাইকে কল করলাম। স্পষ্ট অনুভব করলাম ফোনের রিং হওয়ার সাথে সাথে গুণোত্তর হারে আমার বুকের ধুকপুকানি বেড়ে চলছে। কারণ লোক তিনটি পূর্বের জায়গায় দাঁড়িয়ে নেই, বরং আমার পিছু নিয়ে আমায় অনুসরণ করে হেঁটে চলছে। প্রজ্জ্বল ভাইকে কল করলাম ঠিকই, কিন্তু উনি কল ধরলেন না। ওপাশ হতে ডায়ালিং এর শব্দ যখন আমার কর্ণগোচর হল সে মুহূর্তে আমার নিঃশ্বাস যেন কয়েক সেকেন্ডের জন্য গলার কাছে এসে আটকে গেল। আমি হাঁটার গতি বাড়ালাম, তবে দৌড়ালাম না, কারণ দৌড়িয়ে এদের সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। এভাবে জোর গতিতে হেঁটে কয়েক কদম পরই আমার পিছন হতে আসা একটি লোকের দেখা পেলাম। উনাকে দেখে আমার প্রাণে কিত্থনের জন্য যেন পানি ফিরে এলো। তৎক্ষণাৎ আমি হাঁটার গতি কমিয়ে দিলাম, আর চোখে পিছনে চেয়ে দেখলাম অজ্ঞাত পরিচয়ের লোক তিনটি রাস্তার কোণে থমকে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই এ লোকটিকে দেখে তারা ভয় পেয়েছে, এ কারণেই আমার পিছু নিচ্ছে না। ভরসা পেলাম আমি, ফলে নিজেকে বাঁচাতে লোকটিকে ডাকলাম। লোকটি এতক্ষণে আমাকে পাশ কাটিয়ে ২ কদম এগিয়ে গিয়েছে। আমি ডাকতেই লোকটি পিছনে ফিরে চাইল। আমি দ্রুত উনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। অস্থির কণ্ঠে বললাম, আপনার একটু হেল্প লাগবে? লোকটি স্বাভাবিক ভঙ্গিতে বলল, জি বলুন। আপনি একটু দাঁড়াবেন, আমি একটা কল করব, খুব বিপদে পড়েছি। জি জি করুন। লোকটির ভরসায় কম্পিত ও প্রায় অসাড় হয়ে যাওয়া হাতজোড়া নিয়ে এবার অভ্র ভাইকে কল করলাম। ২ বার রিং হওয়ার শব্দ হতেই অভ্র ভাই কল রিসিভ করলেন। সাথে সাথে যেন আমার বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। কাল বিলম্ব না করে বললাম, অভ্র ভাই, বড় একটা বিপদে পড়েছি। ৩টা লোক আমার পিছু নিয়েছে, আর এদিককার রাস্তাঘাট কিছুই চিনি না। আপনি দ্রুত আসুন প্লিজ। ওপাশে অভ্র ভাই যেন মুহূর্তেই অস্থির হয়ে পড়লেন। হন্তদন্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় তুমি? দ্রুত লোকেশন বলো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, এখানকার এক্স্যাক্ট লোকেশনটা একটু বলুন প্লিজ। লোকটি লোকেশন বললে তার অনুরূপ কথা আমি অভ্র ভাইকে বললাম। অতঃপর অভ্র ভাই ফোন কেটে দিলেন। তবে ফোন কাটার পূর্বে আশ্বস্তমূলক কণ্ঠে বললেন, চিন্তা করো না চন্দ্রিমা, আমি আসছি। আশ্চর্যজনক হলেও সত্য যে অভ্র ভাইয়ের এই দুটো কথা শুনেই যেন আমার ভয় অর্ধেকটা কমে এলো। আমি ফোন রাখতেই লোকটি আমায় জিজ্ঞেস করল, আপনি এখানকার রাস্তা চিনেন না? আমি নিম্ন কণ্ঠস্বরে বললাম, জি না। তারপর আবার পিছনের যে ৩টা লোক দেখছেন তারা আমার পিছু নিয়েছে। লোকটি ঘাড় ঘুরিয়ে পাশে ফিরল। অতঃপর বলল, এসব কারণেই একা বের হতে হয় না। যাই হোক, আপনি যাকে ফোন করেছেন সে কি আসছে? একটু দ্রুত আসতে বলুন, আমার দোকান খুলতে হবে, দেরি হয়ে যাচ্ছে। লোকটির কথার প্রত্যুত্তরে আমি কিছু বলতে যাব, কিন্তু এর পূর্বেই আকস্মাৎ একটি পুরুষ কণ্ঠ শুনলাম, চন্দ্রিমা, তুমি এখানে? এক মুহূর্তের জন্য ভেবেই নিয়েছিলাম এটা বোধহয় অভ্র ভাইয়ের কণ্ঠ, কিন্তু সামনের দিকে তাকিয়ে নাহিদকে দেখতে পেলাম। উনাকে দেখে হতাশ কম ভয় সিটিয়ে এলাম বেশি। উনি আমার নিকট এসে দাঁড়ালেন। অতঃপর লোকটিকে বললেন, ভাই, আপনি আপনার কাজে যেতে পারেন, এই মেয়েটা আমার পরিচিত। নাহিদের কথার প্রত্যুত্তরে তৎক্ষণাৎ লোকটিকে বললাম, ভাই, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন প্লিজ। আমি যাকে ফোন করেছি সে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নাহিদ বলল, আরে ভাই, আপনি চলে যান, ওকে আমি বাসায় পৌঁছে দিব। লোকটি আর কথা বাড়াল না, চলে যেত নিল। লোকটিকে যেতে দেখে আমার ভয় বেড়ে দ্বিগুণ হল। আমি নিষেধ করলাম লোকটিকে যেতে, কিন্তু তারপরেও তিনি চলে গেলেন। ওদিকে লোকটি একটু সামনে এগুতেই নাহিদ আমার হাত ধরে পিছনে ফিরে বললেন, তোদেরকে কি দাঁড়িয়ে থাকার কাজ দিয়েছি?
তিনটা বেটা একটা মেয়ের সাথে পারিস না, ধর ওকে। নাহিদের এরূপ কথা কর্ণপাত হতেই আমি কয়েক সেকেন্ডের জন্য শূন্য হয়ে এলাম। এই লোক তিনটি তাহলে নাহিদের পাঠানো লোক? এটি ঘুণাক্ষরেও টের পেলাম না আমি। নাহিদ এমন লোক বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। লোক তিনটিকে এগিয়ে আসতে দেখে আমি জোরে চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে অদূরে হেঁটে যাওয়া কয়েকটি পথচারী ও তখনকার সে লোকটি দৌড়ে এদিকে এগিয়ে আসতে লাগল। ততক্ষণে অকস্মাৎভাবে পাশের গলি থেকে একটা মিনি মাইক্রো হেসে আমাদের সামনে হাজির হল। বুঝতে বাকি রইল না, নাহিদ আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছেন। এ বুঝতেই আমি সর্বশক্তি লাগিয়ে নাহিদকে ধাক্কা দিলাম। উনার হাতের বাঁধন আলগা হতেই আমি ছুটে গেলাম, কিন্তু খুব একটা লাভ হল না। সেকেন্ডের মাঝেই আমি পুনরায় আমার হাতে টান অনুভব করলাম, তবে এবারও যতটুকু সম্ভব ততটুকু জোর দিয়ে নিজেকে আটকে রাখার চেষ্টা করলাম। এরই মাঝে দেখলাম অভ্র ভাই রিকশা থেকে নেমে দৌড়ে আমার দিকে এগিয়ে আসছেন। কয়েক সেকেন্ডের মাঝেই উনি আমার নিকটে এসে আমাকে নাহিদের ধাবা হতে বাঁচালেন। ততক্ষণে লোকগুলোও এগিয়ে এসেছে। আকস্মাৎ অভ্র ভাইকে এবং পথচারীদের এগিয়ে আসতে দেখে নাহিদ ও তার লোকেরা দ্রুত সেই মাইক্রোতে উঠেই পালিয়ে গেল। আমি নিষ্পলক কয়েক সেকেন্ড সেদিকে চেয়ে রইলাম। অতঃপর আকস্মাৎ যেন আমার শরীর ভেঙে নিস্তেজ হয়ে পড়লাম আমি। তুমুল জোরে দাপিয়ে বেরানো হৃৎপিণ্ড ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। অভ্র ভাই আমাকে দুবাহুর সাহায্যে ধরে আছেন। আমাকে নিস্তেজ হতে দেখে উনি বার কয়েক আমার গালে আলতো চাপড় দিলেন। হন্তদন্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, চন্দ্রিমা, এই চন্দ্রিমা, ঠিক আছো তো তুমি? প্রচণ্ড গলা শুকিয়ে আসায় ফুটবল কণ্ঠে বললাম, আমার ব্যাগে হয়তো পানি আছে অভ্র ভাই, একটু বের করে দিন না। অভ্র ভাই তৎক্ষণাৎ আমাকে এক হাতে সামাল দিয়ে অপর হাত দিয়ে ব্যাগের চেইন খুলে পানির বোতল বের করে দিলেন। আমি বোতল হাতে ঢকঢক করে পানি খেয়ে উনার দিকে ফুটবল চাহনিতে চাইলাম। উনি আমার দিকে কেমন যেন অসহায় চাহনিতে চেয়ে রইলেন। উনার দৃষ্টিজোড়া অন্য কিছু বলছে, চোখজোড়াও কেমন কাদো কাদো হয়ে এসেছে। মনে হচ্ছে এখনই কেঁদে দিবেন উনি। অভ্র ভাইয়ের এ পরিস্থিতি দেখে আমি দুর্বলভাবে হাসার চেষ্টা করে বললাম, আপনি কি কাঁদছেন নাকি? অভ্র ভাই আমার প্রশ্নের জবাব না দিয়ে তৎক্ষণাৎ আমার উপর হতে দৃষ্টি হটিয়ে নিলেন। আশেপাশে এতক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গিয়েছে। অভ্র ভাই তাদের সরে যেতে বললে সবাই একে একে সরে যেতে থাকে। তারা চলে গেলে অভ্র ভাই একটা রিকশা ডাকলেন। আমরা রিকশায় উঠতে নিলেই সেখানে প্রজ্জ্বল ভাই উপস্থিত হলেন। উনি বোধহয় দৌড়ে এসেছেন কিনা। হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন উনি। আমার নিকট এসেই আমার মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠিক আছিস চন্দ্রিমা? আমি মাথা দুলিয়ে জবাব দিলাম, হ্যাঁ প্রজ্জ্বল ভাই। প্রজ্জ্বল ভাই আর কোনো প্রত্যুত্তর করলেন না। অভ্র ভাই রিকশাওয়ালাকে চলে যেতে বলে একটি অটো ডাকেন। অটো আসলে আমরা তিনজনই তাতে উঠে পড়ি। আমি এতক্ষণ একদম চুপচাপ ছিলাম। দুজনের বিপরীতে বসে কখনো আড়চোখে বা কখনো সরাসরি প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইকে পর্যবেক্ষণ করছিলাম। দুজনেই নীরবে বাইরের দিকে চেয়ে আছেন। কারোর মুখে কোনো বুলি নেই। তাদের মুখশ্রীর হাবভাব দেখেই স্পষ্ট বলে দেওয়া সম্ভব, তারা পাহাড়সম চিন্তার সাগর হতে মাত্রই তীরে পাড়ি জমিয়েছে। আর এই চিন্তার পাহাড় যে স্বয়ং আমি তাতে কোনো সন্দেহ নেই। দুজনের এই অকস্মাৎভাবে দূতের ন্যায় আগমন, আমাকে বাঁচানো, সামলানো, এসব কারণে এক মুহূর্ত তাদের ধন্যবাদ দিতে মন চাইল। তবে ইচ্ছে সত্ত্বেও তা দিলাম না। মন বলল, আমি মুখ খোলার সাথে সাথেই প্রজ্জ্বল ভাই নিজের রাগের বর্ষণ করবেন আমার উপর। এ কারণেই চুপ থাকা শ্রেয় মনে করলাম। কিছুক্ষণের মধ্যেই বাসায় আসতেই আমাকে নিয়ে এক প্রকার হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলল মামা ও নানু। মামা এখন বাসায় আসতেন না, তবে আমার কথা শুনে উনি চেম্বার ফেলে রেখেই চলে আসেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে মামি আমাকে জিজ্ঞেস করলেন, কিভাবে কি হলো, আমি ওখানে পৌঁছালাম কি করে। লম্বা একটা শ্বাস টেনে খানিক ধীরেসুস্থেই সবাইকে শুরু হতে শেষ পর্যন্ত সবকিছু বললাম। অতঃপর দীর্ঘ এ কাহিনী শেষ হওয়া মাত্রই প্রজ্জ্বল ভাইয়ের গগনবিদারী এক ধমক পড়ল আমার উপর। কাহিনী বলে দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও উনার ধমক শুনে মাঝপথেই আটকে গেল তা। প্রজ্জ্বল ভাই এতক্ষণ সোফায় বসে গভীর মনোযোগে আমার কথা শুনছিলেন।
চিন্তাও করিনি আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই উনি এমন একটা ধমক মেরে বসবেন। তোর সাহস কি করে হয় এভাবে একা যাওয়ার? প্রজ্জ্বল ভাইয়ের ধমকে আমি কেঁপে উঠলে মামা তৎক্ষণাৎ বললেন, আহা, মেয়েটা মাত্রই একটা বিপদ থেকে ছুটে আসলো আর তুই এভাবে ধমকাচ্ছিস ওকে? ওকে ধমকানো দরকার বাবা। সম্ভব হলে দুগালে দুটো চড়ও বসানো দরকার। এই মেয়ের সাহস কি করে হলো নাহিদের সাথে কথা বলে রেস্টুরেন্ট অবধি যাওয়া? প্রজ্জ্বল ভাইয়ের সাথে সাই জানালেন মামি ও নানু। অভ্র ভাইও কিছু বললেন না। অন্যান্য সময় হলে উনি প্রজ্জ্বল ভাইকে আটকিয়ে দিতেন, কিন্তু আজ বোধ হয় উনি প্রজ্জ্বল ভাইয়ের সাথেই আছেন। প্রজ্জ্বল ভাই এভাবে ধমকে ধমকে আরও কিছু কথা বললেন আমায়, মনমতে বকলেন, কিন্তু আমি কোনো প্রকার জবাব না দিয়ে নীরবে বসে রইলাম। কারণ ভুলটা আমারই। বোকার মতো জারতার সাথে কথা বলতে গিয়েছিলাম বলেই আজ বিপদে পড়েছিলাম। আর সবচেয়ে বড় ভুল করেছিলাম বাড়ির কাউকে কিছু না জানিয়ে। যদিও এই ভুলটা এখন উপলব্ধি করলাম। সর্বশেষে প্রজ্জ্বল ভাই বললেন, আজ থেকে তোর কাছে কোনো ফোন থাকবে না। আর সকালে আমার সাথে কলেজে যাবি এবং কলেজ শেষে আসবিও আমার সাথে। সে আমি মিটিংয়ে থাকি বা ক্লাস করি। আমার বাবগ্রেড ছাড়া একা একা তুই কোথাও আসা যাওয়া করবি না। আর ভুলে যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখেছি তোকে, তো তোর একদিন কি আমার একদিন। গত 3 দিন পূর্বে যে ঘটনা ঘটেছে তার রেশ এখনও আমার মন মস্তিষ্ক হতে মিটেনি। মাঝে মাঝেই সে ঘটনাটি আমার দৃষ্টির প্রান্তে ভেসে বেড়ায়। মনে হয় এই বুঝি আমি পুনরায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হব। তবে ভাইয়ার মার্ডারের ঘটনা সচক্ষে দেখার পর এ ধরনের ছোট ঘটনা আমার উপর খুব একটা প্রভাব ফেলে না। প্রভাব ফেললেও তা খুবই সামান্য পরিমাণে। এখন আমি নিজেকে পূর্বের চেয়েও দ্রুত সামলাতে পারি। উপরন্তু আমাকে সামলানোর জন্য এখন নানু, মামি, প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই আছেন। এর মধ্যে এই ঘটনা শুনে একবার প্রত্যাশা আপুও বাড়ি এসেছিল। প্রথম পর্যায়ে একটু আধটু শাসন করে পর মুহূর্তেই বড় বোনের ন্যায় আমাকে সুবুদ্ধি দান করেছিল। এই 3 দিন আমার কলেজে যাওয়া বন্ধ ছিল। বলা যায় প্রজ্জ্বল ভাইয়ের তরফ হতে এই ব্যাপারে করা নিষেধাজ্ঞা ছিল। উনি চাইছিলেন আমি যেন এই 3 দিন বিশ্রাম নিয়ে নাহিদের ঘটনাটি ভুলে যেতে পারি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য নিজেকে নিজে বুঝাতে পারি। অবশ্য এই 3 দিন যে আমার জন্য খুব সুখকর ছিল বা আরামে কেটেছে এমনটা নয়। ঘটনার দিনের বিকেল হতে পরের দিনের রাত পর্যন্ত মামি ও নানু ঠিকঠাক কথা বলেনি আমার সাথে। পরে এই নিয়ে ভীষণ আক্ষেপ প্রকাশ করে কাঁদো কাঁদো চাহনি নিয়ে উনাদের দিকে চাইলেই উনারা মোমের ন্যায় গলে পড়েন। ব্যাস তৎক্ষণাৎ উনাদের সকল রাগ উধাও হয়ে যায়। কিন্তু হিটলার প্রজ্জ্বল ভাই শুধুমাত্র ধমকানো এবং বকুনি ব্যতীত এই 3 দিনে আমার সাথে স্বাভাবিক হয়ে কথা বলেছে বলে আমার মনে পড়ে না। আমিও অবশ্য আগ বাড়িয়ে উনার সাথে ভালোভাবে কথা বলতে যাইনি। দেখতে চেয়েছিলাম উনি কতদিন এভাবে ধমকের উপর রাখতে পারেন আমায়। ভেবেছিলাম দ্বিতীয় দিনেই হয়তো উনি স্বাভাবিক হয়ে কথা বলবেন আমার সাথে। কিন্তু উনি যে আমার ধৈর্যের পরীক্ষা নিবেন তা কে জানত। 3 দিন ছুটি কাটানোর পর আজ হতে আবারও ক্লাস শুরু করব। সেজন্য সকাল সকাল উঠে নামাজ শেষে নাস্তা করে রেডি হলাম। কিন্তু ব্যাগ নিয়ে বের হওয়ার পূর্বে প্রজ্জ্বল ভাই আমার পথ আগলে দাঁড়াল। কোমরে হাত ঠেকিয়ে রুষ্ট চাহনিতে চেয়ে জিজ্ঞেস করল, তোর না একা একা কোথাও যাওয়া নিষেধ? তাহলে কোথায় যাচ্ছিলি এখন? কয়েক মুহূর্তের জন্য বেমালুম ভুলে বসেছিলাম এখন হতে প্রজ্জ্বল ভাইয়ের সাথেই আমার আসা যাওয়া করতে হবে, তবে ভুলমনা হওয়ার ব্যাপারটি আমি সদর্পে নাকচ করে বললাম, আমি একা কলেজে যাচ্ছি নাকি? এই তো বাড়ির বাইরে গিয়ে দাঁড়াচ্ছিলাম। ভাবলাম আপনি আসা পর্যন্ত অপেক্ষা করি। প্রজ্জ্বল ভাইয়ের তীক্ষ্ণ চাহনি দেখে মনে হলো না উনি আমার কথায় বিশ্বাস করেছেন। তবুও আমার পথ ছেড়ে দিয়ে বললেন, যা, গেটের ভেতরেই দাঁড়িয়ে থাক। আজ মোটরসাইকেল নিয়ে যাব। আমি অফিস ব্যাগ নিয়ে আসছি। তুই যেতে থাক। আমি আর কথা না বাড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। 5 মিনিটের মধ্যেই প্রজ্জ্বল ভাই নিচে নেমে এলেন। মোটরসাইকেল নিয়ে গেটের কাছে আসতেই পিছন হতে মামি আমায় ডাক দিলেন। উনার কাছে যেতেই উনি নানা প্রকারের সুবুদ্ধি দিয়ে প্রজ্জ্বল ভাইয়ের সাথে কলেজে পাঠিয়ে দিলেন আমাকে। আজ প্রথম পিরিয়ডেই প্রজ্জ্বল ভাইয়ের এনাটমি ক্লাস ছিল। দীর্ঘ 2 ঘন্টা লাংসের উপর ক্লাস নিয়ে তারপর ছুটি দিলেন উনি।
দুটো ঘন্টা একটানে ক্লাসে মনোযোগ দেওয়ার কথা হলেও আমি তা পারলাম না। নিঃসন্দেহে 3 দিন ছুটি কাটানোর ফল এটা। ফলস্বরূপ ক্লাসের অর্ধেক পড়া বুঝলাম এবং বাকি অর্ধেক পড়া মাথার উপর দিয়ে চলে গেল। কিন্তু পড়া না বুঝে বসে থাকলেও অলস হয়ে বসে ছিলাম না। ক্লাসের বাকি এই অর্ধেক সময় পার্ট টাইম জব হিসেবে গোয়েন্দা সংস্থায় রীতিমতো চাকরি নিয়ে বসেছিলাম। ভাবা যায়, আমার কাজ ছিল প্রজ্জ্বল ভাইয়ের ক্লাস নেওয়ার সময় ক্লাসের শকুনি চাহনির মেয়েগুলোর উপর দৃষ্টি রাখা। দেখছিলাম কোন মেয়ে কতবার উনাকে দেখছে, কতবার উনাকে চোখ দিয়ে গিলছে। এসবের রিপোর্ট আবার অভ্র ভাইকে দিয়ে আমি আর উনি মিলে প্রজ্জ্বল ভাইকে জ্বালাব। আর প্রজ্জ্বল ভাইকে জ্বালানোর মধ্যে যে আত্মিক শান্তি আছে তা আর কাউকে জ্বালানোর মধ্যে নেই। ক্লাস শেষে রোল কল করে প্রজ্জ্বল ভাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ক্লাসরুম ছাড়ার আগে গম্ভীর কণ্ঠে বলে গেলেন, চন্দ্রিমা, লেকচার ক্লাসে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। প্রজ্জ্বল ভাইয়ের এই আদেশ আমার কাছে স্বাভাবিক মনে হলেও ক্লাসের বাকি ছেলেমেয়েদের কাছে স্বাভাবিক মনে হল না। কিছু কিছু মেয়ে তো আমার দিকে রীতিমতো ড্যাব করে চেয়ে রইল, কারণ তারা কেউই জানে না তাদের প্রজ্জ্বল স্যার সম্পর্কে আমার মামাতো ভাই হয়। এর অবশ্য কারণও আছে। প্রজ্জ্বল ভাই চান না যে আইটেম টেবিলে বসে বেশি নাম্বার পেলে যেন কথা না উঠে, উনি আমার মামাতো ভাই হয় বলেই আমাকে বেশি নম্বর দিয়েছেন। উপরন্তু ক্লাসে ভুলেও উনাকে ভাই বলা যাবে না, কারণ ক্লাসের মতো পরিবেশে স্যারকে ভাই বলে সম্বোধন করাটা নিতান্তই বেখাপ্পা এবং পরিবেশের সাথে অনুপযোগী দেখায়। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেলে সবশেষে আমিও বেরিয়ে আসলাম। আজ রিমা কলেজে আসেনি বলে একাই শেষ পর্যন্ত থাকতে হলো। ক্লাসরুম হতে বেরিয়ে আমি লেকচারারদের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে অন্য স্যাররাও ছিল। আমাকে দেখে অন্য ব্যাচের এক স্যার জিজ্ঞেস করল, কিছু বলবে? জি, প্রজ্জ্বল ভাইয়ের সাথে কথা ছিল। মনের ভুলে অনাকাঙ্ক্ষিতভাবে প্রজ্জ্বল ভাইকে স্যার না বলে ভাই বলে ফেলায় তৎক্ষণাৎ জিভ কেটে নিজেকে শুধরে নিলাম। বললাম, মানে, প্রজ্জ্বল স্যারের সাথে একটু কথা ছিল। আমার কণ্ঠ শুনে প্রজ্জ্বল ভাই ততক্ষণে এদিকে ঘুরে তাকিয়েছেন। আমাকে ইশারা করে বললেন ক্লাসরুমে যেতে। আমি উনার ইশারা মোতাবেক ক্লাসে এসে উপস্থিত হলাম। টিচার ডেস্কের সামনে চেয়ার নিয়ে বসতে বসতেই প্রজ্জ্বল ভাই এসে হাজির হলেন। উনি ক্লাসে ঢুকেই সর্বপ্রথম আমার মাথায় ঠাস করে একটা গাঁটটা মারলেন। অতঃপর রাগত স্বরে বললেন, ক্লাসে মনোযোগ কোথায় থাকে তোর? অর্ধেক সময় তো দেখলাম এদিক ওদিক চোখ যাচ্ছে। প্রজ্জ্বল ভাই যে বিস্তার ক্লাস নেওয়ার ফাঁকেও আমার উপর কড়া নজর রেখেছে তা জানতেই বিস্ময় হতভম্ব হয়ে এলাম। বৃহৎ চাহনিতে চেয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি ক্লাস নেওয়ার সময়ও আমার উপর নজরদারি করেছেন? কিভাবে প্রজ্জ্বল ভাই? আমি তো দেখলাম আপনি খুব মনোযোগ সহকারেই ক্লাস নিচ্ছেন। প্রজ্জ্বল ভাই ঠোঁটজোড়া কুঞ্চিত করে পুনরায় আমার মাথায় গাঁটটা মেরে বললেন, আমার মনোযোগের কথা বাদ দিয়ে নিজের পড়ায় মনোযোগ দে। ক্লাসে কি করছিলি তখন? প্রজ্জ্বল ভাইয়ের প্রশ্নের জবাবে আমি ভ্রুজোড়া নাচিয়ে বললাম, দেখলাম ক্লাসের কত মেয়ের রাতের ঘুম হারাম করেছেন আপনি। আপনার রূপ আর অ্যাটিটিউডের জাদুতেই তো মেয়েগুলো ঘায়েল। এ কথা বলতে না বলতেই মাথায় তৃতীয়বারের মতো গাঁটটা মারলেন প্রজ্জ্বল ভাই। পরপর 3 বার উনার দ্বারা মার খেয়ে তেতে উঠলাম আমি। তৎক্ষণাৎ গলার স্বর তীক্ষ্ণ এবং উঁচু করে রাগত স্বরে বললাম, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি আপনার? শুধু মারেন কেন? আমার কথা শেষ হতে দেরি হলো, তবে প্রজ্জ্বল ভাইয়ের আমার মুখ চেপে ধরতে দেরি হলো না। উনি তৎক্ষণাৎ আমার মুখ চেপে ধরে সতর্ক কণ্ঠে ফিসফিস করে বললেন, পাগল নাকি তুই? এত জোরে কথা বলছিস কেন? এটা বাড়ি না যে আমার সাথে একা থেকে এভাবে জোর গলায় কথা বলবি আর কেউ কিছু আঁচ করবে না। উনার সতর্কবাণী শুনে মুহূর্তেই নিয়ে এলাম আমি। মুখের উপর হতে উনার হাত সরিয়ে বললাম, আচ্ছা আচ্ছা, সরি, কিন্তু আপনি আমাকে এভাবে আর কত মারবেন? প্রজ্জ্বল ভাই আমার প্রশ্ন শুনে কিক্ষণ আমার দিকে চেয়ে রইলেন। অতঃপর চেয়ার ছেড়ে উঠে রুম হতে বেরিয়ে যেতে যেতে বললেন, যতদিন না তুই শুধরাবি নিজেকে, এখন লেকচার ক্লাসে যা, আর কলেজ শেষে পার্কিং লটে দাঁড়িয়ে থাকিস, একসাথে যাব। এই বলে উনি চলে গেলেন। অতঃপর আমিও ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ হলেই বাড়ি যাওয়ার কথা থাকলেও প্রজ্জ্বল ভাইয়ের ডিপার্টমেন্ট মিটিং এর কারণে তা হলো না। ফলস্বরূপ ক্লাস শেষ হওয়ার পরও বাড়ি না ফিরে কলেজেই থাকতে হবে আমাকে।
প্রথমে একা একা কমন রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু 10 মিনিট যেতেই প্রচণ্ড বিরক্ত হয়ে যাই। কারণ একে তো আমার কাছে কোনো ফোন নেই, তার উপর 6.5 ঘন্টা ক্লাস করে দিন শেষে এখন আর পড়ার মুড রইল না। তাই কিছুক্ষণ ভাবনা চিন্তা শেষে অভ্র ভাইয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেই ভাবা সেই কাজ। কলেজ থেকে বেরিয়ে সোজা চলে গেলাম হসপিটালে। হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ড দিয়ে সার্জারি ডিপার্টমেন্টে যাওয়ার পথ। আরও 2টো পথ আছে, তবে নতুন হওয়ায় আপাতত এই একটা পথই আমার জানা আছে। কাঁধে ব্যাগ নিয়ে ধীরেসুস্থে ইমার্জেন্সি ওয়ার্ড দিয়ে হেঁটে যাচ্ছি। ভীষণ আগ্রহ নিয়ে দেখছি ইমার্জেন্সি কেসের পেশেন্টদের হন্তদন্ত করে ছোটাছুটি। উপস্থিত প্রায় প্রত্যেকের চাহনিতেই একরকম আতঙ্ক ও ভয় দেখে আমার মন খারাপ হলো। মায়া হলো তাদের জন্য। তবে হবু ডাক্তার হিসেবে নিজেকে এই বলে বুঝালাম যে ডাক্তারদের হতে হয় কঠোর, শক্ত ও অনুভূতিহীন। কেননা ভবিষ্যতে রোজ রোজ এমন পেশেন্টদের দেখতে হবে, তাদের চিকিৎসা দিতে হবে। কিন্তু এদের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে যদি আমি নিজেই আবেগী ও ফুটবল হয়ে পড়ি তাহলে এদের চিকিৎসা দিতে আমার হাত কাঁপবে না? এজন্যই নিজেকে করতে হবে শক্ত ও দৃঢ়। এসব বলে নিজেকে বুঝাতে না বুঝাতেই আকস্মাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলাম। ইমার্জেন্সি ওয়ার্ড হওয়ায় সেখানে হন্তদন্ত করে একটা অ্যাক্সিডেন্ট করা পেশেন্টের আগমন ঘটল। স্ট্রেচারে তাকে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাদা কাপড়ের স্ট্রেচার রোগীর রক্তে একাকার হয়ে গিয়েছে। চেহারার বাম পাশ প্রায় থেতলে গিয়ে মুখের মাংস ও হাড়ও দেখা যাচ্ছে কিঞ্চিত। বাম পাশের হাতটা ভেঙে স্ট্রেচারের পাশে ঝুলে পড়েছে। কোনোমতে জ্ঞানে থাকা রোগী শরীরের এই তীব্র যন্ত্রণায় ছটফট করছে, গোঙাচ্ছে। এর পুরো দৃশ্যটা হঠাৎ করেই আমাকে ভাইয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। ভাইয়ারও তো এমন অবস্থা হয়েছিল। না, এর চেয়েও খারাপ হয়েছিল ভাইয়ার সাথে। তার পুরো শরীর রক্তে জর্জরিত, শরীরের মাংস কেটে ঝুলে পড়া কি এক বীভৎস দৃশ্য। অনিচ্ছা সত্ত্বেও এই পুরো দৃশ্যটা আমি নিষ্পলক চাহনিতে চেয়ে দেখলাম। অতঃপর রোগী যখন আমার দৃষ্টিসীমা অতিক্রম করে চলে গেল তখন আমার চোখের পলক পড়ল। মুহূর্তেই অস্থির হয়ে এলাম আমি। ভাইয়ার ঘটনাটি বারবার মনে পড়তে লাগল। গলা শুকিয়ে এলো। আমি কোনোমতে নিজেকে সামাল দিয়ে অভ্র ভাইয়ের কাছে চলে এলাম। অভ্র ভাই তখন মেডিকেল অফিসারদের রুমে বসেছিলেন। রুমে আর কেউ ছিল না বিধায় আমি অনুমতি না নিয়েই রুমে ঢুকে পড়লাম। অভ্র ভাইয়ের সামনে একটা চেয়ারে ধপ করে বসে টেবিলে মাথা লাগিয়ে বসে পড়লাম। প্রচণ্ড অস্থির অনুভব হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার এই অবস্থা দেখে অভ্র ভাই চেয়ার ছেড়ে উঠে আমার কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন। এক গ্লাস পানি এগিয়ে বললেন, হঠাৎ কি হলো চন্দ্রিমা? এমন করছো কেন? পানি খাও। আমি মাথা তুলে গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে ফেললাম। অতঃপর নিজেকে স্বাভাবিক করতে চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা নিঃশ্বাস ছাড়লাম। চেষ্টা করলাম ইমার্জেন্সি ওয়ার্ডের ওই রোগীর কথা ভুলে যেতে। 5 মিনিট এভাবে থেকে অতঃপর ধীরে ধীরে চোখ মেলে চাইলাম। সামনে তাকিয়ে দেখলাম অভ্র ভাই আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। উনার চাহনিতে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। আমাকে চোখ মেলতে দেখেই উনি জিজ্ঞেস করলেন, এখন বেটার ফিল করছো তো? আমি প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বৃথা হাসার চেষ্টা করে বললাম, হ্যাঁ, এখন আগের চেয়ে ভালো লাগছে। আচ্ছা, কি হয়েছিল তোমার? হঠাৎ এভাবে এসে বসে পড়লে যে? অভ্র ভাইকে ইমার্জেন্সি ওয়ার্ডের পুরো ঘটনাটা বললাম। অভ্র ভাই তা শুনে মৃদু হাসল। উঠে গিয়ে চেয়ারে বসে আমাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এই সামান্য একটা অ্যাক্সিডেন্ট দেখে এত অস্থির হয়ে পড়ছো তুমি? পেশেন্ট সামলাবে কি করে? আমি ঈষৎ অভিযোগের সুরে বললাম, আপনি তো জানেনই অভ্র ভাই, ভাইয়ার ওই ঘটনা সচক্ষে দেখার পর এমন রক্ত কাটাছেঁড়া দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। অস্থির হয়ে পড়ি। মনে হয় এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাব। অভ্র ভাই আলতো হেসে আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। আশ্বস্ত সুরে বললেন, শুনো চন্দ্রিমা, তুমি এখন ডাক্তারি পেশায় এসেছ। এ পেশায় না চাইতেও প্রায় প্রতিদিন এসব কেস চোখে পড়বে। হ্যাঁ, তুমি যদি ক্লিনিক্যাল লাইনে ক্যারিয়ার না গড়ে বেসিক লাইনে যেতে চাও তাহলে অন্য কথা, কিন্তু ক্লিনিক্যাল লাইনে এমন কেস দেখতেই হবে। যখন ওয়ার্ড শুরু করবে, ইন্টার্নি করবে, তখন এসব দেখেই দিন পার করতে হবে।
বিশেষ করে ফরেন্সিক এর অটোপসি ক্লাসে তো আরও বেশি ভয়ানক অবস্থা। রীতিমতো সারা শরীর কেটে ছিঁড়ে ফেলা হয় সেখানে। তখন কিভাবে দেখবে এসব? আমি নিরুত্তর রইলাম। অভ্র ভাই পুনরায় বললেন, এজন্য এখন থেকে নিজেকে শক্ত করো চন্দ্রিমা, এগুলো দেখার অভ্যাস করো। চঞ্চলের খুনের দৃশ্যগুলো মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা করো। আর বলবো, সময় পেলেই ইমার্জেন্সি ওয়ার্ডে বা এখানে চলে এসো। এখন থেকে এসব দেখে রক্ত কাটা ছেঁড়ার প্রতি যে ভয়ভীতি আছে তা জয় করার চেষ্টা করো। তাহলে ভবিষ্যতে ওয়ার্ডে গিয়ে আর কোনো সমস্যা হবে না, বুঝলে? আর হ্যাঁ, বেশি অস্থির লাগলে হাতের মুঠো শক্ত করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছাড়বে। দরকার হলে পানি খাবে। কিন্তু পেশেন্টদের ওই অবস্থা দেখে পালিয়ে আসবে না। এমন করলে নিজের ভয়কে জয় করবে কি করে? অভ্র ভাইয়ের অনুপ্রেরণা এবং আশ্বস্তমূলক বাণী শুনে আমি কিছুটা সাহস পেলাম। মৃদু হেসে বললাম, চেষ্টা করব অভ্র ভাই। কি ব্যাপার অভ্র, মেয়েটাকে ওভাবে হাত ধরে আছো কেন? অপরিচিত এক কণ্ঠস্বর কর্ণপাত হতেই অভ্র ভাই তড়িঘড়ি করে আমার হাত ছেড়ে উঠে দাঁড়ালেন। আমিও হন্তদন্ত করে চেয়ার ছেড়ে উঠে বিপরীত দিকে ঘুরে দাঁড়ালাম। দেখলাম, এপ্রন পরে হাতে স্টেথোস্কোপ নিয়ে একটি লোক দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে উনি অভ্র ভাইয়ের সিনিয়র। উনাকে দেখেই অভ্র ভাই দ্রুত উনার নিকটে গিয়ে দাঁড়িয়ে বললেন, সরি শাওন ভাই, আপনি একটু বাইরে আসুন, কথা আছে। এই বলে লোকটিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অভ্র ভাই তাকে নিয়ে বাইরে চলে গেলেন। বাড়ি আসার পথে আজকের পুরো ঘটনাটা প্রজ্জ্বল ভাইকে বললাম। অভ্র ভাইয়ের দেওয়া দিক নির্দেশনাও শোনালাম উনাকে। সব শুনে উনি অভ্র ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন। স্বভাবতই বন্ধুর প্রশংসায় প্রজ্জ্বল ভাই কখনো পিছিয়ে থাকেন না। বাড়ি ফিরে কলেজ ব্যাগ রেখে ড্রেস বদলিয়ে দ্রুত এসে দুপুরের খাবার খেয়ে নিলাম। ক্ষুধায় পেটটা চোচো করছিল, উপরন্তু মামির হাতের সুস্বাদু খাবারের ঘ্রাণ সেই দোতলায় এসে নাকে বাড়ি খাচ্ছিল। এর ফলে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। নিচে এসেই রান্নাঘর হতে খাবার নিয়ে ডাইনিংয়ে বসে গেলাম খেতে। আমার খাবার খাওয়া শুরুর পরপরই ডাইনিংয়ে নানু এসে উপস্থিত হল। আমাকে এভাবে খেতে দেখে এক গাল হেসে বলল, খুব ক্ষুধা লেগেছিল বুঝি? আমি এক লোকমা ভাত মুখে তুলে বললাম, হ্যাঁ নানু, সেই সকালে খেয়েছিলাম, আর ক্যান্টিনেও কিছু খাইনি, এ কারণে আরও বেশি ক্ষুধা লেগেছে। আচ্ছা, খেয়ে নে, আরাম করে। আমি আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। আমার খাবার খাওয়া যখন শেষের দিকে তখন মামি রুম হতে বেরিয়ে ডাইনিং এর চেয়ারে এসে বসলেন। জিজ্ঞেস করলেন, চিংড়ির তরকারিটা কেমন হয়েছে চন্দ্রিমা? দারুণ হয়েছে মামি, তোমার হাতের রান্নায় জাদু আছে। এই বলে রান্নাঘরে প্লেট রেখে হাত ধুয়ে ডাইনিংয়ে এসে বসলাম। আমি বসতেই মামি বললেন, বলি কি, পড়ার পাশাপাশি টুকটাক রান্নাবান্নাও শিখে নে। রান্না তো পারিই, আর কি শিখব? ও কোনো রান্না হলো নাকি? নেট থেকে দেখে কিটি রান্না করিস তার নেই ঠিক। এই যে আমার মতো মাছের তরকারি, মাংস রান্না, নানারকম ভাজি, এগুলো শিখবি কবে? শিখব মামি, শিখব, তবে এখন না, 1-2 সপ্তাহের কোনো এক ছুটিতে এগুলো শিখব। এবার নানু বললেন, এমন ছুটি তো অনেকদিন পর পাবি, এই সপ্তাহ থেকেই না হয় একটু আধটু শিখা শুরু কর। হঠাৎ দুজনের রান্না শেখার প্রতি জোরাজোরি দেখে আমার মনে সন্দেহের ছোট্ট এক দানা বাঁধল। কেননা এর পূর্বে মামি বা নানু কখনো আমার সাথে রান্না বা ঘরের কাজ শেখার প্রতি কোনো প্রকার জোরাজোরি করেনি। আজ হঠাৎ দুজনে একত্রেই এভাবে রান্না শিখতে বলছে মানে কোনো না কোনো ব্যাপার নিশ্চয়ই আছে। সন্দেহজনক কণ্ঠে দুজনকেই জিজ্ঞেস করলাম, হঠাৎ আমার রান্না শেখার প্রতি দুজনের ইন্টারেস্ট কেন? নানু, সত্যি করে বলো তো, কি চলছে তোমার মনে? মুহূর্তেই নানু চোখে মুখে একরাশ আনন্দ নিয়ে খুশিতে গদগদ হয়ে বলল, তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে? আকস্মাৎ বিয়ের প্রস্তাবের কথা শুনে আমি চমকে উঠলাম। ফলস্বরূপ পানি খেতে খেতে মুহূর্তেই তা গলায় আটকে নাক দিয়ে উঠে এলো। কাশতে কাশতে আমি উঠে দাঁড়ালাম। মামি ও নানু দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন। মামি পিঠে কয়েকটহ আলতো চাপড় দিয়ে বললেন, বিয়ের কথা শুনে এত হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেললি কেন? পাগল নাকি? মামির প্রশ্নের জবাব না দিয়ে বার কয়েক কাশি দিয়ে নিজেকে সামলে নিলাম। অতঃপর পুনরায় চেয়ারে বসে দুজনকে উদ্দেশ্য করেই বললাম,
মাস দুয়েক আগেই তো প্রত্যাশা আপুর বিয়ে হলো। এত দ্রুত আমাকে বিদায় করতে চাও তোমরা? মামি চেয়ারে বসে ঝলমলে গলায় বললেন, ছেলে যে কত ভালো সেটা দেখবি না? ছেলে কানাডায় থাকে, ওখানে পড়াশোনা শেষ করে ওখানকারই এক কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। তার স্বভাব চরিত্রও খুব ভালো। তাহলে সুযোগ থাকতে এত ভালো ছেলে হাতছাড়া করব কেন? ঠিক বলিনি আম্মা? নানু ও মামির যুক্তিতে সায় দিয়ে বলল, একদম ঠিক। আর ছেলের পরিবারও আমাদের পরিচিত, অনেক আগে থেকেই চিনি ওদের। খুব ভালো পরিবার, স্বভাব চরিত্রে যেমন ভালো তেমন সয়সম্পত্তিতে ওদের নামডাক আছে। বিয়ের পক্ষে দুজনের এ যুক্তি দেখেই মুহূর্তেই এ প্রস্তাব নাকচ করে বললাম, ছেলে যত ভালোই হোক, আমি বিয়ে করব না। তোমাদের ছাড়া কোথাও যাব না আমি। এক কথা আমার। মামি কিছু বলতে যাবে, এর পূর্বেই আকস্মাৎ প্রজ্জ্বল ভাই এসে চেয়ার টেনে আমার পাশে বসলেন। বললেন, এইটুকু এক বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার জন্য তোমরা পাগল হয়ে যাচ্ছ? যার এখনও নাক টিপলে দুধ বের হয় তাকে বিয়ে করবে কে? প্রথমার্ধে প্রজ্জ্বল ভাইকে নিজের দলে পেয়ে খুশি হলেও উনার শেষোক্ত কথাটি শুনে তেলে বেগুনে জ্বলে উঠলাম। উনার বাহুতে বার কয়েক মেরে ঝেঝে উঠা গলায় বললাম, কি খারাপ আপনি প্রজ্জ্বল ভাই? আমার পক্ষ নিয়েও আমাকে এভাবে অপমান করলেন। প্রজ্জ্বল ভাই প্রাণ খোলা হাসি দিলেন। হাসতে হাসতেই বললেন, যা বললাম ঠিকই তো বললাম। সত্যি বললে মানুষ আসলেই খারাপ হয়ে যায়। প্রজ্জ্বল ভাইও আমার এ ঝগড়া দেখে মামি ও নানু হেসে উঠলেন। কিন্তু হাসতে পারলাম না আমি, কারণ উনার কথাগুলো মোটেও হাস্যকর ছিল না। ভীষণ রাগের কারণে আমি আর কথা না বাড়িয়ে গলা ফুলিয়ে বসে রইলাম। প্রজ্জ্বল ভাই ততক্ষণে হাসি থামিয়ে দিয়েছেন। কিছুক্ষণ বাদে শান্ত হয়ে মামিকে বললেন, মা, এখনই চন্দ্রিমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ কেন? ও ক্লাস শুরু করল মাত্র সপ্তাহ 3 আগে। এখনই যদি বিয়ের প্রেশার দাও ওর উপরে, তাহলে পড়া কন্টিনিউ করবে কি করে? মামি বললেন, এক সময় না এক সময় ওকে বিয়ে করতেই হবে। আমরা বলছি না এখনই বিয়ে দিব। ছেলের সাথে পরিচিতি হোক, কথা বলুক। যদি দুজনেই একে অপরকে পছন্দ করে তাহলে কথা আগাবো। আর এইসব হতে নিশ্চয়ই 2-3 দিন লাগবে না। নানু মামির সাথে সায় দিয়ে বললেন, তোর মা ঠিক বলেছে প্রজ্জ্বল। আর চন্দ্রিমা মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে আশেপাশের কতজন বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু আমাদের কোনোটা ভালো লাগেনি বলে আমরা কথা তুলিনি। তবে এবারের ছেলেটা অনেক ভালো, ছেলের পরিবারও ভালো। আমার মনে হয় ও চন্দ্রিমাকে সুখী রাখবে। প্রজ্জ্বল ভাই বললেন, শুধু মনে হওয়ার ভিত্তিতে একটা ছেলের সাথে ওকে বিয়ে দিবে তো কি করব? কার কাছে ওর সুখী হওয়ার গ্যারান্টি পাব? তোর দাদা যখন আমাকে বিয়ে করেছিল, তখন আমার মা বাবাও বলেছিল, তোর দাদার সাথে হয়তো আমি সুখী হব। তোর মার বিয়ের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। এ জগতে কে সুখী হওয়ার গ্যারান্টি দিতে পারে? এসব আমরা বলি অভিজ্ঞতার ভিত্তিতে। আমাদের বুড়ো চোখ বুঝে কে ভালো কে খারাপ। নানুর এ যুক্তিতে প্রজ্জ্বল ভাই হয়তো ধরাশায়ী হলেন। তাই তো কথা সেদিকে না বাড়িয়ে মুহূর্তেই বলে উঠলেন, ওসব কথা বাদ দাও। চন্দ্রিমাকে বাইরে বিয়ে দেওয়ার পক্ষে আমি নেই। একবার যদি ও দেশের মাটি ছেড়েছে, তবে এ দেশে ওর আসার সম্ভাবনা তেমন নেই বললেই চলে। যদি আসেও তাহলে কয়েক বছর পর একবার এসে 1 সপ্তাহ থেকেই বিদেশে পাড়ি জমাবে আবারও। চন্দ্রিমার এই বিয়ের পক্ষে আমি নেই। আর আমি অ্যাসিওর করব যেন বাবা ওই বিয়ের প্রস্তাবকে নাকচ করে। এই বলে উনি উঠে গেলেন। প্রজ্জ্বল ভাই চলে যেতেই আমি মামি ও নানুর দিকে চেয়ে বিজয়ীর হাসি হাসলাম। ভ্রু নাচিয়ে, ঠোঁট বাঁকিয়ে সদর্পে দুজনকে বললাম, বিয়ের পক্ষে তোমার 2 জন আর বিপক্ষে আমরা 3 জন। সুতরাং জয়ী টিম কিন্তু আমরাই, এবার হার মেনে নিন মামি। এই বলেই আমি উঠে চলে এলাম। পিছে ফিরে একবার মামি ও নানুকে দেখলাম। দুজনের মুখশ্রীতে এই মুহূর্তে একরাশ হতাশা বিরাজ করছে। তাদের হতাশা আমার জন্য বিজয়ের লক্ষণ ভেবেই খুশিতে গদগদ করে উঠলাম। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করতে গেলাম। গোসল করে বের হয়ে চুল মুছে পানির স্প্রে বোতল নিয়ে রুমের বাইরে চলে এলাম। দোতলার ইনডোর প্ল্যান্টগুলোয় বেশ কিছুদিন পানি দেওয়া হয় না। সেই ইনডোর প্ল্যান্টগুলোয় পানি দিতে দিতে সময় কাটানোর জন্য গুনগুন করে গান গাইলাম। আজ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে
পানি দেওয়া শেষে সবগুলো গাছ ঠিকঠাকভাবে রেখে রুমে চলে এলাম। অতঃপর ফ্যানের নিচে চেয়ার নিয়ে বসে আরামে চুল শুকাতে লাগলাম। 2 মিনিট যেতেই হঠাৎ কিছু পড়ার শব্দে চমকে উঠলাম আমি। দ্রুত চেয়ার ছেড়ে রুম থেকে বেরিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম প্রজ্জ্বল ভাই মেঝেতে পড়ে আছেন আর তার পাশে পড়ে আছে আমার শখের মানি প্ল্যান্ট। প্রজ্জ্বল পড়ে যাওয়া দেখে যতটা হাসি পেল এর চেয়েও বহুগুণ বেশি আমার মানি প্ল্যান্টের জন্য কষ্ট লাগল। আমি দ্রুত গিয়ে প্রজ্জ্বল ভাইকে পাশ কাটিয়ে মানি প্ল্যান্টের কাছে গেলাম। গিয়ে দেখলাম প্লাস্টিকের টবের মাটি চারপাশে ছড়িয়ে পড়েছে আর মানি প্ল্যান্ট পড়ে আছে সামনের দিকে। আমি দ্রুত হাঁটু গেড়ে বসে টবে মাটিগুলো তুললাম। অতঃপর মানি প্ল্যান্ট নিয়ে ভালোমতো মাটিতে পুঁতে তা জায়গা মতো রেখে দিলাম। এর মাঝে লক্ষ্য করলাম প্রজ্জ্বল ভাই আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, হয়তো মেঝে হতে উনাকে তোলার জন্য। প্রজ্জ্বল ভাইয়ের এই হাত বাড়িয়ে দেওয়ার বিষয়টি আমি আর চোখে চেয়েও সম্পূর্ণভাবে উপেক্ষা করলাম, কারণ উনার প্রতি এখন ভীষণ রেগে আছি আমি। 2 সপ্তাহ আগেই নতুন কাটিং বসিয়েছিলাম। এতদিনে মানি প্ল্যান্টের কাটিংটা বসে যেতে শুরু করেছিল, কিন্তু আজ হঠাৎ পড়ে যাওয়ার যে বেশ ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আমার নিকট হতে সাহায্য না পেয়ে প্রজ্জ্বল ভাই হাত গুটিয়ে নিলেন। আমিও উনাকে কিছু না বলে চলে এলাম। তবে পিছে শুনলাম উনি গলার স্বর যথাসম্ভব উঁচিয়ে বলছেন, মানুষ এতটা থ্যাঙ্কলেস কিভাবে হতে পারে আল্লাহ জানে। আমিও এই কথার প্রত্যুত্তরে যেতে যেতে উনাকে শুনিয়ে শুনিয়ে বললাম, যে আমার ক্ষতি করে তার প্রতি কোনো মায়াদয়া নেই আমার। এই বলে আমি সোজা ওয়াশরুমে চলে এলাম। ভালোমতো হাত পরিষ্কার করে বেরিয়ে দেখলাম প্রজ্জ্বল ভাই ক্রুদ্ধ চাহনিতে কোমরে হাত রেখে আমার রুমে দাঁড়িয়ে আছেন। উনাকে দেখিনি এমন একটা ভাব ধরে বললাম, আমি এখন কথা বলার মুডে নেই। আমার কথা শোনা মাত্র প্রজ্জ্বল ভাই তেড়ে আমার দিকে এগিয়ে এলেন। বিছানায় পড়ে থাকা তোয়ালে আমার মুখের উপর ছুঁড়ে মেরে বললেন, সারা ঘরে পানি ছিটিয়ে দোষ দিচ্ছিস আমাকে। গোসল শেষে চুল মুছিস কি করে? হ্যাঁ, চুলের আগায় পানি থাকে কি করে? এক্ষুনি ভালোভাবে চুল মুছে নে। প্রথম পর্যায়ে প্রজ্জ্বল ভাইকে কিছু বলতে উদ্যত হলেও পরবর্তীতে বুঝতে বাকি রইল না, উনার মেঝেতে পড়ে যাওয়ার পিছনে হাতটা আমারই আছে। যদিও সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে হয়েছে, তবে দোষটা আমার বলে কথা না বাড়িয়ে প্রজ্জ্বল ভাইয়ের আদেশ মানলাম। পিছন হতে ভেজা চুল পাশে এনে মুছতে লাগলাম। চুলগুলো ভালোভাবে মুছে নিয়ে অতঃপর চুলে তোয়ালে পেঁচিয়ে ক্ষান্ত হলাম। দৃষ্টি তুলে দেখলাম প্রজ্জ্বল ভাই এখনও আমার রুমে দাঁড়িয়ে আছেন। উনাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, এখনও দাঁড়িয়ে আছেন যে? আর কিছু বলবেন? হঠাৎ চমকে গিয়েছেন এমন ভঙ্গিতে প্রজ্জ্বল ভাই বললেন, না না, আর কিছু বলবো না, তবে এখন থেকে ভালোভাবে চুল মুছে ঘর থেকে বেরোবি। তোর কারণে যে মানুষ রাস্তাঘাটে পড়ে কখন অক্কা পাবে আল্লাহ জানে। এই বলেই উনি চলে গেলেন, আর আমি দায়সারাভাবে চেয়ারে বসে পড়লাম। প্রজ্জ্বল ভাই কানাডিয়ান সেই ছেলের বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ার 1 সপ্তাহ অবধি আর বিয়ে নিয়ে কথা হয়নি। কিন্তু গতকাল হতে মামি ও নানু পুনরায় বিয়ে জব ধরেছে। আজ সন্ধ্যায় ছেলের বিষয়ে আমার সাথে কথা বলতে চাইছিল দুজনে, কিন্তু এই বিষয়ে কথা বলার পূর্বেই বাড়ি হতে পালিয়ে অভ্র ভাইদের বাড়িতে চলে এলাম। আজ অনামিকাকে পড়ানোর কথা না হলেও জোর করে ওকে পড়ালাম। এই নিয়ে অনামিকা অবশ্য আমার সাথে কিছুক্ষণ ঠান্ডা যুদ্ধও চালালো। পরে বেশ অনুরোধ করার পর ও পড়তে রাজি হল। তবে সারাটা সময় এক প্রকার খিটখিটে মেজাজ নিয়ে পড়ল ও। অনামিকার পড়া শেষ হতে না হতেই ওর রুমে এসে হাজির হলেন অভ্র ভাই। চা খাওয়ার বাহানায় আমাকে উঠিয়ে নিয়ে অনামিকাকে পড়া হতে ছুটি দিলেন উনি। অগত্যা অনামিকার মুখ দেখে অভ্র ভাইয়ের সাথে আমাকে উঠে যেতে হলো। উনি অনামিকার রুম হতে আমাকে বের করিয়ে রান্নাঘর হতে 2 মগ কফি নিয়ে এলেন। 1 মগ আমার হাতে দিয়ে অপর মগ নিজের হাতে নিলেন। বললেন, চলো বাড়ির পিছনে গিয়ে বসি, বলে অভ্র ভাই বেরিয়ে গেলেন। উনার পিছু পিছু আমিও চলে এলাম। গিয়ে বসলাম সেই বেঞ্চিতে। শেষবার এখানে বসেছিলাম পরীক্ষার আগে। বেঞ্চিতে বসেই আমার দৃষ্টি চলে গেলে ভরা আকাশের চাঁদটা দেখে। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, শেষবার যেদিন এখানে বসেছিলাম সেদিনের চাঁদ আর আজকের চাঁদ হুবহু একই স্থানে অবস্থান করছে। এ বিষয়ে অভ্র ভাইকে বলতেই উনি বললেন, একই জায়গায় তো আছেই।
সাথে যে একদম হুবহু একই রকম চাঁদ গঠন ও রঙের চাঁদ উঠেছে তা কি খেয়াল করেছ? উনার কথা শুনে আমি বিস্মিত চাহনিতে চাঁদের দিকে চেয়ে রইলাম। সত্যিই আজও চাঁদটা একই রকম দেখা যাচ্ছে। আমি চাঁদের এই সমাপতন দেখে বিস্ময় কিত্থন হা হয়ে রইলাম। অতঃপর কফির মগে এক চুমুক বসিয়ে অভ্র ভাইকে বললাম, কি এক কোইন্সিডেন্স! সেদিনকার মতো আজ সবকিছুর মিল হলেও চা আর কফির পার্থক্য হয়ে গেল। এই বলে মৃদু হাসলাম আমি। অভ্র ভাইও আমার সাথে হাসলেন। কিত্থন বাদে অভ্র ভাই বললেন, পার্থক্য শুধু কফি আর চায় না, আরেকটি বিষয়ও পার্থক্য রয়েছে। আমি কফিতে চুমুক দিয়ে জিজ্ঞেস করলাম, কি বিষয়ে? অভ্র ভাই তৎক্ষণাৎ আমার প্রশ্নের জবাব দিলেন না, বরং কফির মগ বেঞ্চিতে রেখে নত মস্তকে জোরে জোরে কয়েকটি নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর মাথা তুলে আমার দিকে চেয়ে বললেন, সেদিন তোমাকে আমার স্বপ্নচারিণী সম্পর্কে বলেছিলাম, আর আজ আমি আমার স্বপ্নচারিণীকে আমার মনের কথা বলবো। অভ্র ভাইয়ের এ কথায় বিস্ময় আমার চোখজোড়া বৃহদাকার ধারণ করল। আমি বিস্মিত কণ্ঠে বললাম, সত্যি? হ্যাঁ। তুমি বারবার জানতে চেয়েছিলে না আমার স্বপ্নচারিণীকে, নাম কি তার, সে কি করে, কোথায় থাকে? অভ্র ভাইয়ের কণ্ঠে কেমন এক বিচলিত ভাব প্রকাশ পেল। উনার এরূপ কথার ভঙ্গিতে আমি কিঞ্চিত দ্বিধাবোধ করলাম। কোনো রকমে জবাব দিলাম, হ্যাঁ, জানতে চেয়েছিলাম। আমার কথার প্রত্যুত্তরে অভ্র ভাই তৎক্ষণাৎ বললেন, আমার স্বপ্নচারিণী এই মুহূর্তে আমার সামনে বসে আছে। চন্দ্রিমা, আমার স্বপ্নচারিণী অন্য কেউ নয়, বরং তুমি। অভ্র ভাইয়ের কথাগুলো কর্ণপাত হতেই আমি বিস্ময় বিমূঢ় হয়ে এলাম। উনার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ আমার কানে ঝংকার তুলল। হতবাক হয়ে এলাম আমি। কিত্থন উনার পানে নিষ্পলক চেয়ে রইলাম। সত্যি কি আমি অভ্র ভাইয়ের সেই পছন্দ করা মেয়ে যাকে তিনি ভালোবেসে স্বপ্নচারিণী নাম দিয়েছেন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এ কি করে হতে পারে? অভ্র ভাই আমাকে পছন্দ করেন? বিস্ময় হতবাক আমি মিনিট দুয়েক পর মুখ খুললাম। আধো আধো স্বরে অভ্র ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন, কি বলছেন আপনি? অভ্র ভাইয়ের মাঝে বিচলিত ভাবটা এখনও বিরাজ করছে। উনি নিঃসংকোচে গলায় বললেন, অবশ্যই জানি আমি কি বলেছি। অভ্র ভাই, আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখছেন, নাকি কোনো প্রকার ভ্রমে আছেন যে আমাকে ভুলে নিজের ভালোবাসার মানুষ ভাবছেন? অভ্র ভাইয়ের কণ্ঠে এ পর্যায়ে কিঞ্চিত উৎকণ্ঠার দেখা মিলল। উনি বৃথা হাসার চেষ্টা করে বললেন, ভ্রমে নেই আমি চন্দ্রিমা, আমি পুরোপুরিভাবে সজাগ আছি। আর আমি জানি আমি কাকে কি বলছি। কেন, তোমার কি বিশ্বাস হচ্ছে না? আমি চাপা গলায় দৃষ্টি হটিয়ে বললাম, না, এটা বিশ্বাসযোগ্য কোনো কথা ছিল না। কেন বিশ্বাসযোগ্য হবে না? আমি কি তোমাকে পছন্দ করতে পারি না, ভালোবাসতে পারি না? এই বলে আকস্মাৎ অভ্র ভাই বেঞ্চি হতে উঠে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়লেন। আমার হাত হতে কফির মগ বেঞ্চিতে রেখে আমার হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিলেন। আমার দৃষ্টি বরাবর গভীর দৃষ্টিপাত করলেন। অতঃপর প্রগাঢ় গলায় বললেন, তোমাকে ছোট থেকে চিনি চন্দ্রিমা। এ বাড়িতে আসার পর থেকে আমি সবসময় তোমার আশেপাশে থেকেছি, তোমার প্রয়োজন বুঝার চেষ্টা করেছি, কিন্তু কখনো তোমাকে ওভাবে দেখিনি। তখন তোমার প্রতি কোনো অনুভূতিও ছিল না আমার। আমার বন্ধুরা কলেজ লাইফ থেকে অনেকে আবার স্কুল লাইফ থেকেই প্রেম করত, কিন্তু আমি কখনো এসব ঝামেলায় পড়তে চাইনি বলে সবসময় এই টপিকটা এভয়েড করে যেতাম। তবে আমি যখন কলেজ পেরিয়ে মেডিকেলে ভর্তি হলাম, তখন মনে হলো একটা প্রেম করা দরকার, কিন্তু পছন্দের কোনো মেয়েই পাচ্ছিলাম না। তাই আশা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আমার দ্বারা এসব হবে না, কিন্তু ভাগ্যে আমার তা ছিল না। এই বলে উনি কয়েক সেকেন্ড বিরতি নিয়ে পুনরাস বলতে আরম্ভ করলেন, তোমার বয়স তখন 13 কি 14। সেদিন তোমাদের স্কুলে পহেলা বৈশাখের অনুষ্ঠান ছিল। আমার স্পষ্ট মনে আছে তুমি লাল সাদা পাড়ের একটা শাড়ি পরেছিলে, চোখে হালকা কাজল আর ঠোঁটে লাল কালারের লিপস্টিক। এই ছিল তোমার সেদিনকার সাজ। সত্যি বলতে সেদিনই তোমার প্রতি আমার প্রথম ভালোলাগা কাজ করে। আই নো, এটা খুবই বিতিকিচ্ছিরি একটা ব্যাপার, কারণ তুমি তখন মাত্র ক্লাস 8-এ পড়ো। এমন ছোট্ট মেয়ের প্রতি আমার ভালোলাগাটা বেশ দৃষ্টিকটু একটা বিষয়। এই নিয়ে আমি নিজেকে বুঝিয়েছিলাম। নিজেকে বলেছিলাম,
ছোট থেকে তোমাকে দেখে আসছি, তোমার খেয়াল রাখছি। এখন তোমার প্রতি এমন অনুভূতি জন্মানোটা ভালো দেখায় না। কিন্তু আমি কেমন যেন হয়ে পড়েছিলাম চন্দ্রিমা। নিজেকে সামলাতে পারিনি। খুব চেষ্টা করেছি তোমাকে ভালো না বাসার, কিন্তু কিভাবে যেন আমি তোমাকে ভালোবেসে ফেলি। আমার মনে সর্বপ্রথম যখন তোমাকে নিয়ে ভালোলাগা তৈরি হয়, তখন আমি নিজেকে বুঝিয়েছিলাম, আটকে রেখেছিলাম। কিন্তু তা ছিল মাত্র 1 বছরের জন্য। এরপরের বছরই যখন চঞ্চল মারা যায় তখন তোমাকে দেখে ভীষণ মায়া লাগত, খারাপ লাগত। দেখতাম তুমি অনামিকার সাথে খেলার বাহানা এসে আমাদের বাড়ি বসে কাঁদতে, একা একা বসে থাকতে, কারোর সাথে তেমন কথা বলতে না। খুব কষ্ট হতো তোমার প্রতি। বলা যায় তখন থেকে তোমার মায় পড়েই আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তখন থেকে আজ অবধি আমার এই ভালোবাসা বেড়েছে বই কি কমেনি। আমি রোজ রোজ তোমাকে দেখতাম আর মনে হতো তোমার প্রতি আমার অনুভূতি সকল বেড়েই চলছে। এরপর থেকে আমি নিজেকে আটকে রাখিনি, তোমাকে ভালোবেসেছি। মনের গভীর থেকে তোমার জন্য অনুভব করেছি। যখন তুমি কষ্টে থাকতে তখন আমি কেমন যেন অস্থির হয়ে পড়তাম, কিন্তু এই ব্যাপারটাকে লোকচক্ষুর আড়ালে রাখতাম। সেদিন নাহিদের সাথে যখন রেস্টুরেন্টে এসে পথ হারিয়ে ফেলেছিলে, বিশ্বাস করো চন্দ্রিমা, সেদিন মনে হয়েছিল আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেলব। পাগলপ্রায় হয়ে গিয়েছিলাম আমি। তোমার ফোন পেয়ে রোগী অন্যজনের কাছে দিয়ে দৌড়ে চলে এসেছিলাম। এরপর যখন তোমাকে সহিসালামত দেখলাম, আমিই জানি আমি কিভাবে নিজের ইমোশন কন্ট্রোল করেছিলাম। মনে হচ্ছিল সেখানেই তোমাকে জড়িয়ে ধরে কাঁদি, কারণ তোমাকে হারানোর ভয় আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল চন্দ্রিমা। আমি তোমাকে হারাতে চাই না, সারা জীবনের মতো নিজের করে পেতে চাই। এই বলে অভ্র ভাই আমার পানে চেয়ে রইলেন। উনার চাহনিতে অসহায়ত্ব, দ্বিধাগ্রস্ততা, উৎকণ্ঠতা সকল একসাথে প্রকাশ পাচ্ছে। আর আমি হতভম্ব হয়ে উনার পানে চেয়ে আছি। মুখের বুলি যেন হারিয়ে বসেছি এ মুহূর্তে। এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অভ্র ভাই আমাকে ভালোবাসেন। আর এই ভালোবাসা 1 মাস বা 1 বছরের নয়, দীর্ঘ 4 বছরের। অভ্র ভাই আমার হাতজোড়া এখনও পূর্বের ন্যায় ধরে আছেন। বহুক্ষণ বাদে উনি নত মস্তকে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর যথাসম্ভব শান্ত কণ্ঠে বললেন, আমি জানি চন্দ্রিমা, হুট করে এসব কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছুই করার ছিল না। ভেবেছিলাম সঠিক সময়ে তোমাকে আমার মনের কথা বলবো, কিন্তু আম্মার কাছে শুনলাম তোমার জন্য ছেলে ঠিক করছে। একটা ছেলে তো তোমাকে দেখতেও চাইছে। এসব শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মনে হয়েছিল আজ না বললে আর কখনো বলতে পারবো না। ভয় হচ্ছিল যদি দেরি হয়ে যায়, যদি তুমি অন্য কারোর হয়ে যাও। এজন্য বেশ সাহস নিয়েই তোমাকে আমার মনের কথা বললাম চন্দ্রিমা। এসব জানার পর আমার প্রতি তোমার আচার-আচরণ, অনুভূতি কেমন হবে তা জানা নেই। তবে আমি এটা জানি আমি কোনো ভুল করিনি। তোমার কি মনে হয় চন্দ্রিমা? আমি কিক্ষণের জন্য বোধহয় অভ্র ভাইয়ের চোখের গভীরতায় হারিয়ে গিয়েছিলাম। উনার বলা প্রতিটা কথা মন দিয়ে অনুভব করার চেষ্টা করছিলাম। হঠাৎ আমার হুঁশ এলো, আমি কি করছি? আমি তৎক্ষণাৎ উনার হাত ছেড়ে উঠে দাঁড়ালাম। বড় বড় কয়েকটি শ্বাস টেনে অবিন্যস্তভাবে দৃষ্টি এদিক ওদিক ঘোরালাম। আমার উচিত এ মুহূর্তেই দৌড়ে এখান থেকে পালানো, কিন্তু কেন যেন আমার পা জোড়া এই সিদ্ধান্তে আমাকে সহযোগিতা করল না। অভ্র ভাই এখন আমার একদম সোজাসুজি দাঁড়িয়ে আছেন। আমাকে এভাবে দেখে হয়তো তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় চন্দ্রিমা, আমি কি কোনো ভুল করেছি? অভ্র ভাইয়ের এ প্রশ্নে আমি কিক্ষণের জন্য পুরোপুরি শূন্য হয়ে পড়লাম। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে সামলে বললাম, আমি জানি না অভ্র ভাই, আপনার ভুল সঠিক বিবেচনা করার মতো সাহস আমার নেই। তবে এটা বলবো, আমি কখনো আপনাকে ওই নজরে দেখিনি। এমনটা হলে আমি এখন আপনার সাথে এত স্বাভাবিকভাবে মিশতে পারতাম না। অভ্র ভাই তৎক্ষণাৎ কিছু বললেন না, বরং কিছু সময় নিয়ে বললেন, আমার দিকে তাকাও চন্দ্রিমা, তোমাকে একটা কথা বলবো। কিছুক্ষণ পূর্বেই অভ্র ভাইয়ের সমস্ত কথাগুলো শোনার পরে মুহূর্তে আমার সাহস হলো না উনার দিকে তাকানোর। এজন্য আমি নত দৃষ্টিতেই দাঁড়িয়ে রইলাম।
উনি পুনরায় একই কথা বললেন আমাকে। এবার আমি সাহস নিয়ে দুহাতের মুঠো শক্ত করে উনার দিকে চাইলাম। আমাদের দুজনের মধ্যে মাঝামাঝি দূরত্ব। উনার গলা বরাবর আমার উচ্চতা। এ যাপ্তকালে প্রথম অভ্র ভাইয়ের দিকে তাকাতে ভীষণ দ্বিধাবোধ করছিলাম। বলার অপেক্ষা রাখে না, আমার সমস্ত শরীর আস্ত হয়ে এসেছে। কারণ এতদিন আমি উনার মনের অবস্থা জানতাম না। কিন্তু আজ আমি জানি উনি আমায় নিয়ে কি অনুভব করেন। স্বভাবতই একটা মেয়ের পক্ষে এমন পরিস্থিতিতে স্বাভাবিক থাকা দুষ্কর। অভ্র ভাই আমার দৃষ্টি বরাবর দৃষ্টি রেখে মৃদু হেসে বললেন, জানো তো, যে তোমাকে ভালোবাসে তাকেই বিয়ে করা উচিত। আকস্মাৎ অভ্র ভাইয়ের এরূপ কথা শুনে শুকনো মুখেও বিষম খেলাম আমি। ফলস্বরূপ চোখজোড়া বিস্ময় বৃহদাকার ধারণ করল। আমি আশ্চর্যান্বিত কণ্ঠে বললাম, বিয়ে? অভ্র ভাইয়ের ঠোঁটের কোণে পূর্বের ন্যায় হাসি বিরাজ করছিল। তবে আমার এই আশ্চর্যান্বিত ভাব দেখে উনার সে হাসি মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। উনি পূর্বের চেয়ে জোরালোভাবে হেসে বললেন, কেন, বিয়েতে চাও না, প্রেম করতে চাও? আমি থতমত খেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমতা আমতা করে বললাম, না মানে, আমি কখনো প্রেম করতে চাইনি। আসলে? তাহলে ডিরেক্ট বিয়ে করতে চেয়েছ, তাই তো? আমার কোনো জবাব দেওয়ার পূর্বেই আচমকা পিছন হতে প্রজ্জ্বল ভাইয়ের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করল। তোরা দুজন কি করছিস ওখানে? উনার এ প্রশ্নে চমকে উঠলাম আমি। ফলস্বরূপ 2 কদম পিছিয়ে এলাম। কিন্তু পিছনে বেঞ্চি থাকায় ভারসাম্য না রাখতে পেরে পড়ে যেতে নিলাম। তৎক্ষণাৎ অভ্র ভাই সামলে নিলেন আমাকে। প্রজ্জ্বল ভাইও ততক্ষণে দৌড়ে এখানে চলে এসেছেন। এসেই কিঞ্চিত উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠিক আছিস চন্দ্রিমা? আমি ততক্ষণে অভ্র ভাইয়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়েছি। প্রজ্জ্বল ভাইয়ের এই প্রশ্নে আমি ছোট্ট করে জবাব দিলাম, হুম। উনি পুনরায় জিজ্ঞেস করলেন, বেশ কিছুক্ষণ ধরে বারান্দায় দাঁড়িয়ে তোদের 2 জনকে দেখলাম। ব্যাপার কি? কি কথা বলছিলি তোরা? উনার এ প্রশ্নে আমি ও অভ্র ভাই একে অপরের দিকে চাইলাম। অতঃপর প্রজ্জ্বল ভাইয়ের দিকে চেয়ে তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেললাম। অভ্র ভাই কিছুটা আমতা আমতা করে বললেন, কি কিছু জরুরি কথা বলছিলাম? হ্যাঁ তা তো বলছিলি, কিন্তু কি এত জরুরি কথা বলছিলি এভাবে দাঁড়িয়ে থেকে? অভ্র ভাই এবার সশব্দে নিঃশ্বাস ছেড়ে বললেন, দোস্ত, তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলি। কি হয়েছে তার? সেই মেয়েটা আর কেউ নয় বরং চন্দ্রিমা। কি? প্রজ্জ্বল ভাইয়ের কণ্ঠ শুনে মনে হল বেশ জোরেসোরে একটা ধাক্কা খেয়েছেন উনি। আমি দৃষ্টি তুলে উনার দিকে চাইলাম। সত্যি, উনি বেশ বড় ধাক্কা খেয়েছেন। উনি হতভম্ব চাহনিতে একবার আমার দিকে অতঃপর অভ্র ভাইয়ের দিকে চাইলেন। মুহূর্তেই রসিকতাম কোনো কথা শুনেছেন এমন ভঙ্গিতে হেসে বললেন, মজা করিস না অভ্র, তুই বললেই আমি মেনে নিব এমনটা না। মজা না প্রজ্জ্বল, আম সিরিয়াস। সত্যি সেই মেয়েটা চন্দ্রিমা। চন্দ্রিমাই সেই মেয়ে যাকে আমি 4 বছর ধরে ভালোবাসি। প্রজ্জ্বল ভাই বোধ হয় এখনও এ ধাক্কা হতে বেরিয়ে আসতে পারেননি, তাই তো আমার দিকে কিৎক্ষণ ফ্যালফ্যাল চাহনিতে চেয়ে রইলেন। অতঃপর অভ্র ভাইকে জিজ্ঞেস করলেন, চন্দ্রিমা জানে? হ্যাঁ, আজই ওকে সবটা বলেছি। অভ্র ভাইয়ের এ কথা শোনার পর প্রজ্জ্বল ভাই নিমিষের জন্য আমার দিকে চেয়ে বললেন, চন্দ্রিমা, তুই বাড়িতে যা, মা তোকে ডাকছিল। আমি অভ্রর সাথে একটু কথা বলবো। প্রজ্জ্বল ভাইয়ের এ কথা বলতে দেরি হল, তবে আমার সেখান থেকে কেটে পড়তে দেরি হল না। আমি কয়েক কদম এগিয়ে যেতেই প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত হলেন। গেট অবধি যাওয়া পর্যন্ত অভ্র ভাইয়ের শেষ একটি কথা শুনলাম, প্রজ্জ্বল, তোর হেল্প লাগবে, প্লিজ না করিস না। বাড়িতে পৌঁছুতে না পৌঁছুতেই নানু আদেশ দিয়ে বসল আমাকে। তার আর তার ছেলের জন্য এখনই বেসনের বড়া বানিয়ে দিতে হবে। এ কাজের জন্যই মূলত মামি এতক্ষণ অবধি খুঁজছিলেন আমাকে। আমার হাতের বেসনের বড়া মামার ভীষণ প্রিয় বলে মামি কখনো নিজ হাতে বেসনের বড়া বানান না, মামার বড়া খাওয়ার ইচ্ছে জাগলে আমিই বানিয়ে দেই উনাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। যদিও আমার এ মুহূর্তে কোনো কাজই করতে মন চাইছে না। চাইবেই বা কি করে, কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনা সকল মনে করলেই তো নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে জোগাড় হয়ে বসে। কিন্তু এটি যে কাউকে জানতে দেওয়া যাবে না। এ কারণে অনিচ্ছা সত্ত্বেও রান্নাঘরে গিয়ে কাজ শুরু করলাম।
যদিও আমার উড়ু উড়ু মন কিছুতেই রান্নার কাজে বসল না, বরং অভ্র ভাইয়ের প্রতিটি কথার চুলচিরা বিশ্লেষণ করতে ব্যস্ত হল। চিন্তা, দুশ্চিন্তা, ভাবনায় বিভোর হলাম আমি, মনের মাঝে উকি দিল প্রশ্নের সারিরা। সবকিছু বাস্তবে ঘটলেও এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, অভ্র ভাই সত্যি আমাকে ভালোবাসেন। উনার মুখে বর্ণিত সেই স্বপ্নচারিণী আর কেউ নয় বরং আমি। তাহলে এতদিন উনি যে আমার চিন্তা করতেন, আমার খেয়াল রাখতেন, তার সবটাই তিনি করতেন আমাকে ভালোবাসেন বলে। কিন্তু আমি যে উনাকে ভালোবাসি না, এমনকি আমার মনে উনার প্রতি কখনো তেমন কোনো অনুভূতি তৈরি হয়নি, অথচ উনি তৎক্ষণাৎ সেখানে দাঁড়িয়েই পরোক্ষভাবে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। আশ্চর্য! এই ভাবনাতে মশগুল থেকে পেঁয়াজ কাটতে কাটতে অসাবধানতাবশত বটিতে ডান তর্জনী আঙুল কেটে গেল। তড়িৎ গতিতে পিছিয়ে পড়লাম আমি, ফলস্বরূপ হাতের পেঁয়াজটা অদূরে ছিটকে গিয়ে পড়ল। ভয়ার্ত চাহনিতে লক্ষ্য করলাম, আঙুল বেয়ে গলগল করে রক্ত ঝরে পড়ছে। নিমিষের মাঝে এত রক্ত দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠে দাঁড়ালাম আমি। ততক্ষণে কয়েক ফোঁটা রক্ত আঙুল বেয়ে হাতের কবজি ছাড়িয়ে মেঝেতে গিয়ে পড়ল। আমি দ্রুত কোনোমতে হাত নিয়ে বেসিনের ট্যাপের সামনে ধরলাম। আঙুলের রক্ত ধুয়ে যেতে যেতেই রান্নাঘরে নানু ও মামি উপস্থিত হলেন। তাদের দেখে আঙুল ট্যাপের পানি হতে সরাতেই আবারও রক্ত বের হওয়া শুরু হল। আমার আঙুল কেটে এভাবে রক্ত বেরুতে দেখে আতঙ্কিত হয়ে পড়লেন মামি। একরাশ উদ্বিগ্নময় কণ্ঠে হাই হাই করতে করতে বলে উঠলেন, হাত কাটলি কিভাবে? দেখি দেখি কতখানি হাত কেটেছিস? এই বলে মামি এগিয়ে এসে আমার হাতটা ধরলেন। তখনও আঙুল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বুঝতে পারছি, বেশ গভীর একটা ক্ষত সৃষ্টি হয়েছে। মামি ও নানুর এ আতঙ্কিত চাহনি ও মুখশ্রী দেখে আমি সশব্দে হেসে বললাম, এত হাইপার কেন হচ্ছ নানু? আর মামি, আপনার এই টেনশনের কারণে আমার সুস্থতাও মাঝে মাঝে ভয় পালিয়ে যায়। কি এমন হয়েছে শুনি? এর আগে কি কখনো হাত কাটেনি আমার? রুমে গিয়ে ওষুধ লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এই গভীর ক্ষত একদিন ওষুধ লাগালেই বুঝি সেরে যাবে। হঠাৎ প্রজ্জ্বল ভাইয়ের কণ্ঠস্বর শুনে দৃষ্টি তুলে চাইলাম আমি। স্বাভাবিক কণ্ঠেই উনার কথার প্রত্যুত্তরে বললাম, একদিন না হলে 2-3 দিন লাগাবো, সারতে বেশি সময় লাগবে না। এবার নানু শাসন করে জিজ্ঞেস করল, এভাবে হাত কাটল কি করে? মন কোথায় ছিল তোর? নানুর এহেন প্রশ্নে খানিক থতমত খেলাম আমি। বাস্তবেই আমার মন কাজে ছিল না। ক্ষণিকের জন্য মনটা অভ্র ভাইয়ের কথায় মশগুল হয়েছিল। কিন্তু এটি যে স্বীকার করার মতো অপরাধ নয়। এ কারণে আমতা আমতা করে বললাম, তাড়াহুড়ো করতে গিয়ে কেটে গিয়েছিল নানু। উফ, এত টেনশন করো না তো। আমি এখন রুমে গিয়ে ওষুধ লাগিয়ে নিচ্ছি। আর প্লিজ তোমরা কেউ এসো না। তুমি আর মামি আসলে নির্ঘাত হই হই বাঁধিয়ে দিবে। এই বলে আমি নানু ও প্রজ্জ্বল ভাইকে পাশ কাটিয়ে রান্নাঘর হতে বেরিয়ে এলাম। তবে বের হওয়ার পূর্বে লক্ষ্য করলাম, প্রজ্জ্বল ভাইয়ের মুখখানা কেমন যেন থমথমে হয়ে আছে। হঠাৎ এমন থমথমে মুখশ্রীর পিছনে রহস্য কি তা তৎক্ষণাৎ উদ্ঘাটন করতে পারলাম না। আর চেষ্টাও করলাম না। এই মুহূর্তে আমার ব্যান্ডেজ লাগানো ফরজ হয়ে গিয়েছে। কারণ এখনও ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে আর ভীষণ জ্বালা করছে। আমি বাম হাত দিয়ে তর্জনী আঙুল চেপে ধরে রুমে চলে এলাম। ওয়ার্ড্রোবের উপর হতে ছোট্ট ওষুধের বক্সটা খুলে স্যাভলন আর একটা ব্যান্ডেড বের করলাম। স্যাভলন খুলে একটুখানি হাতে নিলাম ক্ষতে লাগানোর জন্য। কিন্তু এটা দেওয়ার পরে যে জ্বালা শুরু হবে তা ভাবতেই আমার বাম হাত আপনা আপনি পিছিয়ে এলো। কিন্তু ক্ষতে ওষুধ যে লাগাতেই হবে, তাই সাহস নিয়ে এবার এগিয়ে গেলাম ওষুধ দিতে। কিন্তু এর পূর্বেই কারোর হাতখানা আমার বাম হাত চেপে ধরল। দৃষ্টি তুলে দেখলাম প্রজ্জ্বল ভাই এসে আমার সামনে দাঁড়িয়েছেন। আমার বাম হাতে স্যাভলন দেখে শান্ত কণ্ঠে বললেন, সারা জীবন বেককলি দেখে যাবি তুই? হাতের রক্ত পরিষ্কার না করেই ওষুধ দেয় কোন পাগল? প্রজ্জ্বল ভাইয়ের কথায় তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পেরে আলতো করে জিভ কাটলাম। বললাম, সরি প্রজ্জ্বল ভাই, খেয়াল ছিল না। প্রজ্জ্বল ভাই আমার কথার প্রত্যুত্তরে তৎক্ষণাৎ কিছু বললেন না, বরং আমার সামনে খাটে বসে ওষুধের বক্স হতে একটু তুলো নিয়ে হাতের স্যাভলন মুছে ফেললেন। অপর একটি তুলো নিয়ে আঙুলে রক্ত পরিষ্কার করতে করতে বললেন, এখনই এত ভুলোমনা হয়ে যাচ্ছিস তুই? সামনে কি হবে তাহলে? আমি নিরুত্তর রইলাম।
উনার এমন প্রশ্নের ঠিক কি জবাব দেওয়া যায় তা বোধগম্য হল না বলেই নিশ্চুপ রইলাম। খানিক বাদে পূর্বের তুলনায় অত্যধিক রাশভারী গলায় জিজ্ঞেস করলেন, তখন অভ্রের কথা চিন্তা করছিলি তাই না? আকস্মাৎ প্রজ্জ্বল ভাইয়ের এরূপ প্রশ্নে থতমত খেলাম আমি। উনি আমার মনের কথা বুঝলেন কি করে? জানলেন কি করে যে আমি অভ্র ভাইকে নিয়েই চিন্তায় মগ্ন ছিলাম? অদ্ভুত। আমার পক্ষ হতে জবাব না পেয়ে প্রজ্জ্বল ভাই মৃদু স্বরে হাসলেন। বললেন, অভ্রকে পছন্দ করিস তুই? উনার এ প্রশ্নে আমার মাঝে আর্দ্রতা বিরাজ করল। স্বভাবতই একজন মেয়ে হওয়ার দরুন এমন প্রশ্নের জবাব হুট করে সরাসরি দেওয়া বেশ দুঃসাধ্য। তা সে প্রশ্নের জবাব যতই নেতিবাচক হোক না কেন। ফলে উনার এ প্রশ্নের জবাব দিতেও ব্যর্থ হলাম আমি। উনি আর কথা বাড়ালেন না। তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে একটুখানি স্যাভলন নিয়ে আমার ক্ষতে লাগালেন তিনি। তাজা ক্ষত ওষুধের স্পর্শ পেতেই জ্বলে উঠল। ফলস্বরূপ তড়িৎ গতিতে হাত সরিয়ে নিলাম আমি। কাতর কণ্ঠে বললাম, খুব জ্বলছে তো। প্রজ্জ্বল ভাই আমার কাতর কণ্ঠ শুনেও যেন তা উপেক্ষা করল। উনি ভাবলেশহীন চাহনিতে আমার পিছিয়ে রাখা হাতটা ধরে এগিয়ে নিয়ে আসলেন। শক্ত করে চেপে ধরে পুরো ক্ষততে স্যাভলন লাগিয়ে দিলেন। ওদিকে আমি ব্যথায় চোখমুখ কুঁচকে আছি, কিন্তু প্রজ্জ্বল ভাইয়ের সেদিকে কোনো খেয়ালই নেই। অন্যান্য সময় হলে আমাকে এক ধমকেই চুপচাপ বসিয়ে রাখতেন উনি, অথচ আজ আমার আর্তনাদের আওয়াজেও নিশ্চুপ আছেন উনি। অদ্ভুত। স্যাভলন লাগানো শেষে ওই আঙুলে ভালোমতো ব্যান্ডেড লাগিয়ে দিলেন তিনি। অতঃপর সবকিছু গোছগাছ করে ওষুধের বক্সে রেখে দিলেন। এরই মাঝে উনার এরূপ আচরণ দেখে জিজ্ঞেস করে বসলাম, আপনার কি হয়েছে প্রজ্জ্বল ভাই? এত শান্ত কেন আপনি? আমার প্রশ্নের জবাবে উনি আমার পানে চেয়ে মৃদু হাসলেন। বললেন, কেন? শান্ত থাকাও কি সমস্যা? না, সেটা বলছি না। তাহলে কি বলছিস? ইতোমধ্যে প্রজ্জ্বল ভাই উঠে গিয়ে ওষুধের বক্স ওয়ার্ড্রোবের উপর রেখে দিয়েছেন। আমি তখনই জিজ্ঞেস করলাম, আপনি কি অভ্র ভাইয়ের প্রপোজালের কারণে রেগে আছেন? উনি বক্স রেখে আমার রুম হতে বেরিয়ে যাচ্ছিলেন। এর মাঝে আমার প্রশ্ন শুনে থমকে দাঁড়িয়ে বললেন, রাগ করব কেন? রাগ করার কোনো কারণ দেখছি না তো। এই বলেই তিনি প্রস্থান করলেন। আকস্মাৎ উনার এরূপ আচরণ ভাবিয়ে তুলল আমায়। অভ্র ভাইয়ের এমন প্রপোজাল দেখেই উনি এমন আচরণ করছেন? এ কারণে অভ্র ভাইয়ের উপর উনি রাগ করেননি তো? এসব প্রশ্ন ভীষণ ভাবিয়ে তুলছে আমাকে। গতকাল রাতেই ঘুমানোর পূর্বে প্রত্যাশা আপুকে কল করে সব ঘটনা বিস্তারিত বলেছি। প্রথম আপু বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরে ঠিকই বিশ্বাস করেছে। আপাতত এ বিষয়ে কথা বলতেই দুপুরের শ্বশুরবাড়ি হতে বাড়িতে ছুটে এসেছে আপু। হঠাৎ আপুর এমন আগমন দেখে মামি ভীষণ অবাক হলেও খুশি হলেন বেশি। আপু রুমে এসেই আমার দিকে প্রথম প্রশ্ন ছুড়ে দিল, গতকাল রাতের পর অভ্রের সাথে আর কথা হয়েছে তোর? না আপু। কি কথা বলবো বলো? উনি প্রপোজ করার পর থেকেই স্বভাবতই আগের মতো কিছুই স্বাভাবিক থাকবে না। আজ কলেজে ওনার সাথে দেখা হলেও লজ্জায় কথা বলতে পারিনি। অভ্র এগিয়ে আসেনি কথা বলার জন্য? না, হয়তো উনি আমার অস্বস্তি বুঝতে পেরেছেন। হয়তো। কিন্তু আমি এই ভাবছি যে আমাদের অভ্র মিয়া কত বড় সুপারস্টার। 4 বছর ধরে তোকে ভালোবাসে, অথচ কাউকে কিছু জানতে দেয়নি। আবার একদিনে মনের কথা বলে ওইদিনই বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে। কি ফাস্ট! আচ্ছা, তোর মনে কি চলে বল তো আমাকে? আমার মনে কি চলবে আবার? ও মা, কি চলবে মানে? এই যে অভ্রের প্রতি কোনো ফিলিংস বাটান? তুমি পাগল নাকি আপু? উনাকে আমি কখনোই ওই নজরে দেখিনি। সুতরাং উনার প্রতি ফিলিংস বাটান না থাকাই স্বাভাবিক। হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস। তবে আমার এখন কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় অভ্র খুব শীঘ্রই অফিসিয়ালি তোকে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে। আপুর এহেন কথায় আমি বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম। বললাম, এসব কি বলো আপু? হ্যাঁ, সত্যিই বলছি। অভ্র ভাই এমন করলে আমি শেষ। লজ্জায় কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আপু অবাক হয়ে জিজ্ঞেস করল, লজ্জা? লজ্জা লাগবে কেন? এখানে লজ্জা লাগার তো কোনো প্রশ্নই আসে না। সেই ছোটবেলা থেকে পরিচিত তোরা। ছোটবেলা থেকে পরিচিত বলেই তো লজ্জা লাগবে বেশি। একবার চিন্তা করো, সবকিছু কেমন ওলটপালট হয়ে যাবে না? মানে
উফ, কিভাবে কি বুঝাবো তোমাকে। এই বলে আমি মাথায় হাত রাখলাম। আপু আমার মাথা থেকে হাত সরিয়ে দিয়ে বলল, আচ্ছা, আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দে। হুম করো প্রশ্ন। তুই কাউকে ভালোবাসিস? আস্তাগফিরুল্লাহ, কি বলছো? আমি কাউকে পছন্দ করি না। হ্যাঁ, আমার ক্রাশ আছে, যদিও সবগুলো সেলিব্রিটি। ইস, ওসব সেলিব্রিটি ক্রাশের কথা বাদ দে। আচ্ছা, ভালোবাসিস না, তাহলে কাউকে পছন্দ করিস? উহু, বিয়ের আগে প্রেম করতে চাস? মোটেও না। অব্রুর মধ্যে খারাপ কিছু আছে? আমি কিছুক্ষণ ভাবলাম এর জবাব। অতঃপর বললাম, না, খারাপ কিছুই নেই। গুড, তাহলে বলবো, এক্ষুনি অব্রকে বিয়ে করে নে। এক্ষুনি? আপু, তোমার মাথা গেল নাকি? কি বলছো? দেখ, তুই কাউকে পছন্দ করিস না, ভালোবাসিস না, তাহলে তোর দিকে সবকিছু ক্লিন। কিন্তু অভ্র তোকে পছন্দ করে, ভালোবাসে, ইভেন তোকে বিয়েও করতে চাইছে। তাহলে আপত্তি কিসে? আপু বুঝছো না আমাদের বিয়ে, ব্যাপারটা কেমন অড হয়ে যায় না? রাখো তোর অর্ফডো। স্বভাব চরিত্র ভালো মিলিয়ে একটা ছেলে তোকে ভালোবাসে আর তুই বলছিস কেমন অড দেখায়। আর অভ্রের সাথে তোর বিয়ে হলে একদিন না একদিন ওকে তুইও ভালোবেসে ফেলবি। আর বিয়ের আগে যে দুপক্ষেরই ভালোবাসা থাকতে হবে এমনটা নয়, একজন ভালোবাসলে বিয়ের পর অপরজন ঠিকই ভালোবেসে ফেলবে। তোমার কথায় যুক্তি আছে আপু, কিন্তু কোনো কিন্তু না, শুধু অস্বস্তি লাগার জন্য এমন ভালো ছেলে কিছুতেই হাতছাড়া করা যাবে না। সো, অভ্র বিয়ের প্রস্তাব নিয়ে আসলে তুই নিষেধ করবি না। আর সরাসরি হ্যাঁ না বলতে পারলে আমাকে বলিস, আমি তোর পক্ষ থেকে বিয়েতে মতো দিয়ে দিব। এই বলার পর আপু আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টেনে নিচে নিয়ে গেল। একসাথে নুডলস রান্না করে খাবে তাই। আমিও আপত্তি না জানিয়ে কাটা আঙুল নিয়েই টুকটাক আপুকে সাহায্য করলাম। গতকাল সারারাত প্রায় জেগেছিলাম, কারণ আমি আর আপু মিলে একটা মুভি দেখে সাথে গল্প করে সময় কাটিয়েছিলাম। স্বভাবতই ভোর রাতে ঘুমানো, এদিকে ঘুম ভেঙেছেও দেরিতে। শুক্রবার হওয়ায় ক্লাস নিয়ে কোনো প্যারা না থাকা ধীরেসুস্থে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা খেতে। কিন্তু নিচে নেমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হব তা কল্পনাও করিনি আমি। ডাইনিং-এ ঢুকে দেখলাম, ড্রয়িং রুমে আমাদের পরিবারের সবাই উপস্থিত আছে, আর তারা সবাই সোফায় বসে থাকা অভ্র ভাই ও উনার বাবা মার আশেপাশে দাঁড়িয়ে আছে। ছুটির দিনে অভ্র ভাইয়ের সাথে আকস্মাৎ উনার বাবা মার আগমনে আমার বুকটা ধক করে উঠল। ক্ষণিকের পর্যবেক্ষণে মনে সন্দেহ জেগে উঠল, অভ্র ভাই কি সত্যিই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। ড্রয়িং রুমে উপস্থিত সকলকে দেখে কিত্থন তবদা খেয়ে দাঁড়িয়ে রইলাম আমি। আমার বিস্ময়ের মাত্রা আকাশচুম্বী হতে না হতেই প্রত্যাশা আপু এগিয়ে এসে আমার সামনে দাঁড়াল। চোখের ইশারায় ফিসফিস করে বলল, মাথায় ওড়না দে মেয়ে। এভাবে হবু শ্বশুর শাশুড়ির সামনে কেউ যায় নাকি? আপুর মুখে এহেন কথা শুনে বিস্ময় হা হয়ে লোকলজ্জার কথা ভুলে বসলাম। অতি আশ্চর্যান্বিত কণ্ঠে বলে উঠলাম, কি? আপু সাথে সাথে চোখের ইশারায় আমায় চুপ হতে বলল। বুঝলাম, ভুল জায়গায় ভুল আচরণ করে বসেছি। আমি সাথে সাথে জিভ কেটে নতমস্তকে দাঁড়িয়ে রইলাম। আপু আর কথা না বাড়িয়ে আমার মাথায় ওড়না টেনে দিয়ে আমায় নিয়ে সোফায় বসালো। আমি বাধ্য মেয়ের মতো বসে পড়লাম। তবে আমার মাথায় বইতে লাগলো একরাশ প্রশ্নের ঝর্ণা। এরই প্রেক্ষিতে আমি প্রশ্নাতুর চাহনিতে অভ্র ভাইয়ের দিকে একদৃষ্টিতে চেয়ে রইলাম। ওদিকে অভ্র ভাইও আমার দিকে চেয়ে আছে। তবে উনার চাহনি আমার ন্যায় নয়, বরং উনার চাহনিতে বিশাল এক অর্জনের খুশি প্রকাশ পাচ্ছে। উনার ঠোঁটের কোণে লেপ্টে আছে স্নিগ্ধ হাসি। আজকালকার ছেলেপুলেদের দেখি লাজ শরম সব হাওয়া হয়ে গেছে। বড়দের সামনেও কেমন করে একে অপরের দিকে তাকায় আছে দেখো। আকস্মাৎ নানুর কণ্ঠে সচকিত দৃষ্টিতে নানুর দিকে তাকালাম এবং তৎক্ষণাৎ দৃষ্টি নিম্নে এনে বসে রইলাম। নানুর এহেন কথায় খোদেজা মামি হেসে বলে উঠলেন, আরে চাচি, বুঝেন না, ছোট থেকে পরিচয় একে অপরের সাথে, এভাবে তাকিয়ে থাকা স্বাভাবিক ব্যাপার। মামি বললেন, যাই বলেন না ভাবি, এভাবে সবার সামনে একে অপরের দিকে তাকিয়ে থাকাটা কেমন দেখায় না? ওসব কথা বাদ দিন ভাবি, যে কাজে এসেছি সে কাজটা তো করি। বলুন, বরযাত্রী নিয়ে কবে আসবো আমরা?
খোদেজা মামির শেষোক্ত কথাটি কর্ণপাত হতেই আশ্চর্যান্বিত চাহনিতে দৃষ্টি তুলে চাইলাম আমি। কি হচ্ছে এসব? সকাল থেকে একের পর এক ধাক্কা খেয়েই চলছি। প্রথমত অভ্র ভাইয়ের এমন আকস্মাৎ আগমন, উপরন্তু এখন বিয়ের তারিখ পাকাপোক্ত করা, সেটাও আবার আমার মতামত না জেনে। বিয়ের মতো সিদ্ধান্ত আমার মতামতবিহীন এগুলোয় ভীষণ রাগ হল। ফলস্বরূপ তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললাম, আমার বিয়ে অথচ আমার মতামত না নিয়েই সব সিদ্ধান্ত হচ্ছে, এ কেমন কথা? আমার এহেন কথায় মামি ও খোদেজা মামির মধ্যে চলা কথাবার্তা মুহূর্তেই বন্ধ হয়ে গেল। আমার কথার প্রেক্ষিতে মামা মুহূর্তেই বলে উঠলেন, ধুর পাগল মেয়ে, তোর মতামত ছাড়া তোর বিয়ে দিব, এটা ভাবলি কি করে? তোর মতামত ছাড়া কিছুই হবে না। তোর মামিরা একটু মজা করছিল শুধু। গতকাল রাতেই ইয়াসির ভাই আমাকে ফোন করে দেখা করতে বলে। উনার সাথে দেখা হওয়ার পর উনি তোর আর অভ্রর ব্যাপারে বললেন। এও বললেন যে অভ্র তোকে অনেক আগে থেকেই পছন্দ করে। এসব শুনে ইয়াসির ভাইকে বললাম, কালকে ভাবিসহ অভ্রকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। সবার সামনেই কথা বলে বিয়ের ব্যাপারে আগাবো। তবে এর আগে তোর মতামত নিব। আর তোর মতামতটাই সবচেয়ে জরুরি। এছাড়া তোর নানু, মামি আর আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, তুই হ্যাঁ বললেই হ্যাঁ। এই বলে মামা চুপ হয়ে গেলেন। সাথে সাথে ড্রয়িং রুমে উপস্থিত প্রতিটি ব্যক্তির দৃষ্টি আমার উপর এসে স্থির হল। এ মুহূর্তে আমিই তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাদের এ চাহনিতে আমার মধ্যে অস্বস্তির মাত্রা বেড়ে গেল। চরম অস্বস্তিতে পড়ে মাথা নিচু করে দুহাত দিয়ে ওড়না খুঁড়তে লাগলাম। এমতাবস্থায় নানু বলল, আমাদেরও বুদ্ধিজ্ঞান সব লোক পেয়েছে। একটা মেয়েকে এভাবে সবার সামনে বিয়ের কথা জিজ্ঞেস করে কেউ? আমি না হয় বুড়ি হয়ে গেছি, তোরা তো এখনো জোয়ান আছিস। প্রত্যাশা, যা তো চন্দ্রিমাকে নিয়ে রুমে যা। আক্কেলজ্ঞান তো কিছু নেই, যা। আমরা রুমে এসেই কথা বলছি ওর সাথে। নানুর এ কথায় আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিতিকিচ্ছিরি এবং উদ্ভটে পরিস্থিতি হতে নিস্তার পেতে মুহূর্তেই উঠে দাঁড়ালাম। প্রত্যাশা আপুর অপেক্ষায় না থেকে আমি একাই ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে এলাম। এসেই দরজা লাগিয়ে দিলাম। এ মুহূর্তে আমার মাঝে ঠিক কী অনুভূত হচ্ছে তা নিয়ে আমি নিজেই দ্বিধান্বিত। কেমন এক খুশি, লজ্জা, দুশ্চিন্তা, অস্থিরতা সকল মিলিয়ে এক মিশ্র অনুভূতি খেলা করছে আমার মাঝে। তবে এর মধ্যে অস্থিরতাই অনুভূত হচ্ছে বেশি। হাত পা ঘেমে নিয়ে একাকার হয়ে আসছে। বারবার নিজেকে প্রশ্ন করছি, আমার কি এই বিয়েতে রাজি হওয়া উচিত? অভ্র ভাইকে কি নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করা উচিত? এসব প্রশ্নের জবাব হিসেবে কিছু সময় আমার মনকুঠির একদম শূন্য পাতার ন্যায় জবাবহীন হয়ে আসছে। আবার কিছু সময় সে মনকুঠিরে শূন্য পাতায় রঙিন কালি দিয়ে লিখে জানাচ্ছে, হ্যাঁ, অভ্র ভাইকে বিয়ে করা উচিত। কারণ উনার সাথে আমি কখনো অসুখী হব না। যে মানুষ আমাকে এত বছর ধরে নীরবে, নিঃস্বার্থে ভালোবেসে গিয়েছে সে নিশ্চয়ই আমার জন্য খারাপ বলে বিবেচিত হবে না। আমার এই ভাবনার মাঝে দরজায় কড়া নাড়ল আপু। আমি দরজা খুলে দিতেই আপু, নানু ও মামি আমার রুমে প্রবেশ করলেন। নানু আমার দিকে চেয়ে মুচকি হেসে বললেন, বসো চন্দ্রিমা, বসেই কথা বলি। আমি খাটে বসলাম। আমার সোজাসুজি বসল নানু। আমার দিকে চেয়ে মৃদু হেসে জিজ্ঞেস করল, অভ্রকে পছন্দ করিস? আমি খানিক ইতস্ততার সহিত বললাম, আমি কখনো অভ্র ভাইকে পছন্দ করার নজরে দেখিনি নানু। বুঝলাম, কিন্তু অভ্র যে তোকে ভীষণ ভালোবাসে চন্দ্রিমা। 4 বছর যাবৎ তোকে ভালোবাসে ও। কম কথা। আচ্ছা, এখন বিয়ের কথায় আসি। তোর এই বিয়েতে মতো কি? অভ্রকে পছন্দ অপছন্দ করাটা ব্যাপার না। কারণ তোর নানা আর আমার বিয়ের সময়ও এমন আগে থেকে পছন্দ বা ভালোবাসার কোনো ব্যাপার ছিল না। আমি পুরো সিদ্ধান্তটাই আমার পরিবারের উপর দিয়ে দিয়েছিলাম। তারাই পরে বিয়ের সিদ্ধান্ত দিয়েছিল। এখন যেহেতু তোদের বিয়ের প্রস্তাবে একপক্ষ হতে পছন্দের বিষয়টা আসে সেহেতু অপরপক্ষের মতো নেওয়াটাও জরুরি। এবার বল, তোর কি মনে হয়? নিজের মাঝে এতক্ষণ যাবৎ যে দ্বিধাদ্বন্দ্ব চলমান ছিল, নানুর কথায় সেই দ্বিধাদ্বন্দ্ব পূর্বের চেয়েও বৃদ্ধি পেল। বাড়ল অস্থিরতার মাত্রা। মামি জিজ্ঞেস আমার পাশে এসে দাঁড়িয়ে মাথায় হাত রেখে নম্র কণ্ঠে বললেন, তুই যা সিদ্ধান্ত নিবি আমরা তাই করব।
তুই না বললে আমার বিয়ের কথা আগাবো না। আপু ও মামির কথার সুরে সুর মিলিয়ে বলল, হ্যাঁ চন্দ্রিমা, তুই যে ডিসিশন নিবি সেটাই ফাইনাল। তবে আমার মতামত যদি জানতে চাস তাহলে বলবো, লাইফ পার্টনার হিসেবে অভ্রর চেয়ে ভালো ছেলে মনে হয় না পাবি। এজন্য একটু ভেবেচিন্তে জবাব দিস। আমি পড়লাম এবার মহাদ্বিধায়। কি করব চিন্তা করেই আমার মস্তিষ্ক শূন্য হয়ে এলো। একবার দৃষ্টি ঘোরাফেরা করল, একবার নানুর উপর, একবার মামির উপর, একবার আপুর উপর। সর্বশেষ আমার দৃষ্টি গিয়ে ঠেকল দরজার বাইরে থাকা অভ্র ভাইয়ের উপর। অভ্র ভাই আমার দিকেই তাকিয়ে আছেন। দরজার বাইরে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে মুচকি হাসি সহিত দাঁড়িয়ে আছেন উনি। উনার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন প্রজ্জ্বল ভাই। আমার মাঝে এতক্ষণ যাবৎ চলমান দ্বিধার উত্তাল সাগর অভ্র ভাইয়ের হাসির রেশ ধরে আরও উত্তাল হয়ে উঠল। তবে এই উত্তাল সাগরেই আমার দ্বিধান্বিত মন দিশা খুঁজে পেল যেন। মুহূর্তেই মাথা নিচু করে নানুকে বললাম, নানু, তোমরা আমার জন্য যে সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। তোমরা যদি এই বিয়েতে আমার ভালো মনে করো, তবে আমি এই বিয়েতে রাজি। আমার কথা শোনামাত্র নানু আনন্দে আমাকে জড়িয়ে ধরে। আমার পিঠে আদরের পরশ বুলিয়ে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোর এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। আমাদের সবার ইচ্ছা, অভ্রর সাথেই তুই বাকিটা জীবন কাটা। আলহামদুলিল্লাহ, আজই অভ্রর সাথে তোর বিয়ের তারিখ পাকাপাকি করব আমরা। দু পরিবারের সম্মতিতে ঠিক 1 মাস পর বিয়ের তারিখ ঠিক করা হলো। বিয়ের তারিখ পাকাপোক্ত করার পর মামি সবার জন্য মিষ্টি নিয়ে গেল, আমি রান্নাঘরেই ছিলাম। এখানে দাঁড়িয়েই সবটা শুনলাম। বিয়ের তারিখ পাকাপোক্ত হওয়ার কথা শোনার পর মনের মাঝে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হল। এক মিশ্র অনুভূতি, লজ্জা, ভয়, আর্দ্রতা সব মিলিয়ে একাকার হয়ে এলো। বুকের মাঝে অনবরত ধুকপুকানি চলছে। মুখখানা লজ্জায় উষ্ণ হয়ে আসছে। হাত দুখানা অল্প বিস্তর কাঁপছে। শেষমেশ অভ্র ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হলো, এ ভাবতেই রাজ্যের বিস্ময় আমার চোখজোড়া বড় হয়ে এলো। এতদিন অভ্র ভাই শুধু ছিল আমার প্রতিবেশী, ভাইয়ার বন্ধু। অথচ 1 মাস পর উনাকে আমি নিজের স্বামী বলে পরিচিত দিব। ভাবতেই লজ্জায় শরীর শিউরে উঠছে। অভ্র ভাইরা চলে গেলে আমি রান্নাঘর হতে বেরিয়ে আসি। চেয়েছিলাম সবার আড়াল হয়ে নিজের রুমে চলে যাব, কিন্তু তার হলো কই। সিঁড়ি বেয়ে উঠতে গিয়েই মামা পিছন হতে ডাকলেন আমায়। অনিচ্ছা সত্ত্বেও মামার ডাকে নতমস্তকে উপস্থিত হলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে তখনও নানু, মামি, প্রত্যাশা আপু, প্রজ্জ্বল ভাই উপস্থিত ছিলেন। উনাদের দেখে আমি আরও আর্স্ট হয়ে এলাম। মামা আমাকে ডেকে নিয়ে নিজের পাশে বসালেন। আমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, আমার যে সিদ্ধান্ত নিয়েছি তাতে খুশি তো তুই? এ প্রশ্নের সঠিক জবাব দিতে ব্যর্থ হলাম আমি। মৃদু হেসে বললাম, জানি না মামা, তোমরা আমার অভিভাবক। আমার ভালোর জন্য তোমরা যা সিদ্ধান্ত নিয়েছ, নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়েছ। সেজন্য এই সিদ্ধান্তে আমার বলার কিছু নেই। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দে চন্দ্রিমা। জি মামা। তুই কাউকে পছন্দ করতি না তো? সত্য কথাটা বলবি। যদি তুই কাউকে পছন্দ করে থাকিস তাহলে বিয়ে ক্যান্সেল করে দিব। জানি, প্রশ্ন আগেই করা উচিত ছিল, কিন্তু আমার একদম খেয়াল ছিল না। না না মামা, আমি কাউকে পছন্দ করি না। আর এটা একদম সত্য বলছি। পছন্দ থাকলে নিশ্চয়ই প্রত্যাশা আপুকে বলতাম যেন আপু বিয়ের কথা এগুতে নিষেধ করে। আমার জবাবে মামা যে বেশ খুশি হলেন তা উনার চেহারার প্রতিক্রিয়া দেখে অনুমান করলাম। মামা বললেন, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম মা। আচ্ছা, তুই রুমে যা, আমরা কিছু কথাবার্তা বলবো। মামার কথায় আমি সোফা ছেড়ে উঠে নিজের রুমে চলে এলাম। ফিজিওলজির কঠিন কঠিন ডেফিনিশন মুখস্থ করতে করতে মাথা গরম হয়ে এসেছে আমার। এরই মধ্যে এক ক্লাসমেটের 3 বার কল এসেছে। আমার সাথে কিছু পড়া ডিসকাস করতেই কল করেছিল সে। প্রথমবার কল করায় তেমন বিরক্ত হইনি, কিন্তু দ্বিতীয়বার এবং তৃতীয়বার কল করায় প্রচণ্ড বিরক্ত হই। এর ফলে এখন ডেফিনিশনও মাথায় ঢুকছে না। পড়তে পড়তে আবারও কল এলো। এবার আমি নিয়ত করি সেই ক্লাসমেটকে করা কয়েকটা কথা শুনিয়ে দিব। সেই উদ্দেশ্য নিয়েই কল রিসিভ করে বললাম, তোমার বোধহয় পড়া সব শেষ। এজন্যই আমাকে কল করে ডিস্টার্ব করছো তাই না?
এটা কোন ধরনের ম্যানার্স? কে ডিস্টার্ব করছিল তোমাকে? ওপাশ থেকে অভ্র ভাইয়ের কণ্ঠ শুনে রীতিমতো চমকে গেলাম। কান হতে ফোন নামিয়ে দেখলাম অভ্র ভাইয়ের নাম্বার উঠে আছে। ইস, না দেখে কি ভুল করে বসলাম। আমি আবারও কানে ফোন নিলাম। বললাম, ওই এক ক্লাসমেট করছিল, তারই সাথে কথা বলছিলাম। ওহ, তোমার কি মুড খারাপ? কিছুটা। পড়া মুখস্থ করতে করতে মাথা গরম হয়ে যাচ্ছে। ওপাশ হতে অভ্র ভাইয়ের মৃদু হাসির শব্দ শোনা গেল। বলল, একটু রেস্ট নাও, তারপর পড়তে বসো। এখন না হয় চেয়ার ছেড়ে উঠে একটু বারান্দায় আসো। আজ বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আমি বই রেখে চেয়ার ছেড়ে উঠে বারান্দায় চলে এলাম। বারান্দায় আসতেই আমার দৃষ্টি আটকে গেল অভ্র ভাইয়ের উপর। আমার বারান্দা হতে অভ্র ভাইদের বাড়ির উঠোন দেখা যায়। অভ্র ভাই সেখানেই একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন। উনার দৃষ্টি আমার উপর আবদ্ধ। এত দূর হতে উনার চাহনি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, তবে এটা স্পষ্ট যে উনি আমার দিকে অন্যরকম চাহনিতে চেয়ে আছেন। অভ্র ভাই প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর পূর্বের তুলনায় অপেক্ষাকৃত নরম গলায় বললেন, আমি কখনো ভাবিনি এই দীর্ঘ অপেক্ষার পর অনায়াসে তোমাকে পেয়ে যাব। আমি ভয়ে ভয়ে ছিলাম, এই বুঝি তুমি বিয়েতে না করে দিব। কিন্তু তোমার পক্ষ থেকে যখন উত্তরটা পজিটিভ এলো, তখন যে কি আনন্দ লাগছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবে সরি, এভাবে হুটহাট বাবা মাসহ বিয়ের প্রস্তাব নিয়ে আসা। কিন্তু কি করব বলো, তোমাকে আমার অনুভূতি বলার পর আমার তরস হয়েছিল না। তুমি খুশি তো এই বিয়েতে? অভ্র ভাইয়ের প্রতিটি কথা এতক্ষণ যাবৎ মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছিলাম আমি। হঠাৎ উনার শেষোক্ত প্রশ্নে আমি বিহ্বল হয়ে পড়লাম। এখন এ প্রশ্নের কি জবাব দিব আমি? আমি যে আমার অনুভূতিগুলো বুঝে উঠতে পারছি না। আমার অনুভূতিগুলো আমার নিজের নিকটই অব্যক্ত হয়ে পড়েছে। আমি জবাব দিলাম, জানি না। এসব যে এভাবে হুটহাট হয়ে যাবে তা ভাবতে পারিনি। তবে আমি বুঝতে পারছি, আমার মাঝে সবকিছুর এক মিশ্র অনুভূতি তৈরি হয়েছে। আর আপনাকে ওভাবে মেনে নিতে আমার কিছু সময় প্রয়োজন। আশা করি সে সময়টা পাব। অবশ্যই। তোমার যতটা সময় প্রয়োজন তুমি নাও। আমি তোমাকে সময় দিতে প্রস্তুত। কারণ এখন আমি নিশ্চিত যে দিন শেষে তুমি আমারই হবে। আমার আর কোনো ভয় বা বাধা নেই। আজ আমি অনেক খুশি চন্দ্রিমা। আমার 4 বছরের অপেক্ষার মিষ্টি ফল হিসেবে কয়েকদিন পরই তোমাকে পেতে চলেছি। এত বছর অপেক্ষা করেছি, সেখানে আর না হয় কয়েকদিন অপেক্ষা করি। উনার এরূপ কথায় আমি মুগ্ধ না হয়ে পারলাম না যেন। ঠিক এ মুহূর্তে উনার কথা ও বাচনভঙ্গি আমায় তীব্রভাবে আকর্ষণ করল। মন চাইল, অভ্র ভাইকে একবার সামনাসামনি দেখি। মন চাইল জিজ্ঞেস করি, আচ্ছা অভ্র ভাই, আপনি আমায় এত ভালোবাসেন কেন? আমি কি এতটাই স্পেশাল আপনার জন্য? আমি কি সত্যিই আপনার এই মিষ্টি ভালোবাসা পাওয়ার যোগ্য? আমি এক দীর্ঘশ্বাস ছাড়লাম। নম্র কণ্ঠে বললাম, থ্যাংক ইউ অভ্র ভাই আমাকে এই সময় দেওয়ার জন্য। আরে কি বলো, এতে থ্যাংক ইউ বলার কি আছে? তোমার যে আসলেই সময় দরকার সেটা বুঝতে পারছি। সো এইসব থ্যাংক ইউ এর কোনো প্রয়োজন নেই। এভাবে আমাদের কথা চলতে লাগল। কথার এক পর্যায়ে কি মনে করে প্রজ্জ্বল ভাইয়ের রুমের বারান্দার দিকে তাকালাম। উনার রুম আর আমার রুম পাশাপাশি হওয়ায় বারান্দাও পাশাপাশি হয়েছে। উনি বারান্দায় এসে আমার দিকে একবার চাইলেন এবং সামনে অভ্র ভাইয়ের দিকে একবার চাইলেন। কিন্তু কিছু না বলেই উল্টো পথে ফিরে গেলেন। অবশ্য তার কয়েক সেকেন্ডের মাঝেই উনি ফিরে এসে বললেন, অভ্রর সাথে কথা বলা শেষ হলে একটু ছাদে আসিস। এই বলেই উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার আর অভ্র ভাইয়ের কথা শেষ হল। আমি তৎক্ষণাৎ ফোন রেখে ছাদে চলে এলাম। দেখলাম, প্রজ্জ্বল ভাই ছাদের ঠিক মাঝ বরাবর বসে আছেন। আমি গিয়ে উনার পাশে বসতেই উনি বললেন, দ্রুতই কথা শেষ হয়ে গেল যে? উনার কথার অন্যরকম সুরে খানিক অবাক হলাম। মনে হল, উনি বোধহয় খানিক খোঁচা দিয়েই কথাটা বললেন। তবে আমি স্বাভাবিকভাবে জবাব দিলাম, দ্রুত না, আপনার আসার অনেকক্ষণ আগে থেকেই কথা হচ্ছিল। ওহ, এই বলে উনি খানিক সময় নিশ্চুপ রইলেন। উনার এরূপ আচরণে আমি বেশ অবাক হলাম। কারণ প্রজ্জ্বল ভাইকে কখনো এভাবে দেখিনি আমি। উনার মাঝে কেমন এক মনমরা, উদাসীন ও হতাশার ভাব বিরাজ করছে।
হঠাৎ উনারে পরিবর্তন দেখে আমি প্রশ্নই করে বসলাম, প্রজ্জ্বল ভাই, আপনার কি মন খারাপ কোনো কারণে? প্রজ্জ্বল ভাই তৎক্ষণাৎ পাশে ফিরে আমার দিকে চাইলেন। অনেকটা জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন, কি বলিস? এমন কেন মনে হলো তোর? আমার মন খারাপ থাকবে কেন? সেটা কি করে জানবো আমি? তবে আমার মনে হলো আপনার মন খারাপ কোনো কারণে, কারণ আপনার চেহারায় স্পষ্ট তা ফুটে উঠেছে। তাই আমার চেহারায় কি আমার মনের কথা ফুটে উঠে? উনার নিষ্প্রভ কণ্ঠের এ জটিল প্রশ্নে আমি থতমত খেলাম। উত্তর ভাবতে কয়েক সেকেন্ড সময় নিলাম। অতঃপর বললাম, জানি না প্রজ্জ্বল ভাই, তবে এই মুহূর্তে আপনার মন খারাপের ভাব ফুটে উঠেছে আপনার চেহারায়। আমার জবাবে প্রজ্জ্বল ভাই দীর্ঘশ্বাস ছাড়লেন। বিড়বিড় করে বললেন, আমার মন খারাপের কারণ কেন জানিস না তুই? উনি বিড়বিড় করে বললেও উনার কথা আধো আধো বুঝতে পারলাম আমি। অনেকটা দ্বিধান্বিত গলায় জিজ্ঞেস করলাম, আমার কি জানা উচিত ছিল আপনার মন খারাপের কারণ? প্রজ্জ্বল ভাই আমার প্রশ্নে হাসলেন। এ হাসি কোনো সাধারণ হাসি নয়। এ হাসি ছিল তুচ্ছতাচ্ছিল্যের হাসি। উনার এরূপ হাসি আমার গায়ে বিঁধল। বোধ হল প্রশ্নটা করে কোনো ভুল করে বসেছি। আমি আর কথা বাড়ালাম না, সামনের দিকে ফিরে বসে রইলাম। প্রজ্জ্বল ভাইও সামনের দিকে ফিরলেন। কিছুক্ষণ বাদে বললেন, জানিস চন্দ্রিমা, ছোট থেকে তোকে নিজের সামনে বড় হতে দেখেছি। কখনো ভাবিনি এভাবে তোর বিয়ে ঠিক হবে, এভাবে তুই আমাদের সবাইকে একা রেখে চলে যাবি। উনার এ কথার প্রত্যুত্তরে আমি সরল মনে জবাব দিলাম, দূরে কোথায়? কয়েক কদম হাঁটলেই তো আমাকে দেখতে পাবেন। উনি হাসলেন, বললেন, শুধু কি বাইরের দূরত্ব দিয়েই ব্যবধান হয় রে পাগলি? ওসব তুই বুঝবি না। তুই এখনো অবুঝ, বড্ড অবুঝ। এত অবুঝ কেন তুই? বয়স তো বাড়ছে, সাথে কি একটু বুঝো বাড়ার দরকার না? প্রজ্জ্বল ভাইয়ের কথায় আমি বেশ বিরক্ত হলাম। অনেকটা কড়া গলায়ই বললাম, ধ্যাত, আপনার সাথে কথা বলে কেমন যেন লাগছে। এত মরা মরা কথা বলছেন কেন? আর আমি অবুঝ না বুঝলেন? আমি কি এমন অবুঝের মতো কাজ করলাম শুনি? আচ্ছা বাদ দিন, আপনার সাথে এখন কথা বলতে মন চাইছে না। আমি গেলাম, আমার পড়া আছে। এই বলেই আমি উঠে চলে এলাম। কোনো সন্দেহ নেই আজ প্রজ্জ্বল ভাইয়ের এরূপ আচরণ ও কথাবার্তায় আমি যারপরনাই বিরক্ত হয়েছি। উনি তো কখনো এমন ছিলেন না, তাহলে আজ এমন আচরণ কেন? অদ্ভুত। চন্দ্রিমা, দেরি হয়ে যাচ্ছে তো, এখনো রেডি হোসনি? রুমের বাইর থেকে প্রজ্জ্বল ভাইয়ের তাড়া পেয়ে দ্রুত ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আমায় রুম হতে বের হতে দেখে উনি ভ্রুকুটি করে তাকালেন। বললেন, রেডি হতে যদি এত সময়ই লাগে, তাহলে সকাল 7টা থেকে রেডি হতে পারিস না? নিজেও লেট করিস, আমাকেও লেট করাস। এই বলে উনি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। উনার পিছু পিছু আমিও নিচে নামলাম। মুখ দিয়ে টু শব্দটুকুও বের করলাম না। প্রজ্জ্বল ভাই পার্কিং করা বাইক নিয়ে গেটের বাইরে বের হলেন। আমিও গেট হতে বের হয়ে বাইকের পিছে চড়ে বসলাম। বাইকে বসার পর উনি জিজ্ঞেস করলেন, বসেছিস ঠিকমতো? আমি উনার কাঁধে হাত রেখে বললাম, হুম বসেছি। আপনি স্টার্ট দিন। প্রজ্জ্বল ভাই বাইক স্টার্ট দিলেন। 2 সেকেন্ডও হল না, এমন মুহূর্তে অভ্র ভাই সেখানে উপস্থিত হলেন। উনিও বাইক নিয়ে বেরিয়েছেন আজ। বাইকটা আমাদের পাশাপাশি দাঁড় করিয়ে বললেন, চন্দ্রিমা, আমি হসপিটালে যাচ্ছি, চলো তোমাকে কলেজে দিয়ে আসি। আকস্মাৎ আগমন ঘটা অভ্র ভাইয়ের এহেন প্রস্তাবে আমি দ্বিধায় পড়ে গেলাম। কারণ আমি ইতোমধ্যে প্রজ্জ্বল ভাইয়ের বাইকে বসে আছি। এমতাবস্থায় উনার বাইক হতে নেমে অভ্র ভাইয়ের বাইকে উঠা কি আদৌ ঠিক হবে? যা চন্দ্রিমা, অভ্রর সাথেই যা। এখন থেকে তো ওর সাথেই তোর চলাচল করতে হবে। মৃদু হেসে আমার এ দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটালেন প্রজ্জ্বল ভাই। উনার এরূপ কথার প্রত্যুত্তর স্বরূপ অভ্র ভাই বললেন, প্রজ্জ্বল, এখন থেকে তুই আর কষ্ট করিস না। যেদিন আমার সকালে ডিউটি থাকবে সেদিন আমি চন্দ্রিমাকে দিয়ে আসব। প্রজ্জ্বল ভাই মৃদু হেসে বললেন, আর কিসের কষ্ট? তোরই তো সময় এখন। যা চন্দ্রিমা, দ্রুত যা, দেরি হয়ে যাচ্ছে তো। প্রজ্জ্বল ভাইয়ের তাড়া পেয়ে আমি দ্রুত উনার বাইক হতে নেমে অভ্র ভাইয়ের বাইকে চড়ে বসলাম। আমি উঠতেই অভ্র ভাই বাইকে স্টার্ট দিয়ে চালানো শুরু করলেন।
মুহূর্তেই আমরা প্রজ্জ্বল ভাইকে পিছনে ফেলে চলে আসলাম। কলেজে যাওয়ার পথে আচমকা বৃষ্টি শুরু হলো। বৃষ্টির এই হঠাৎ আগমনে কয়েক সেকেন্ডের আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লাম। অভ্র ভাই তড়িঘড়ি করে একটা বন্ধ দোকানের সামনে বাইক রেখা পামায় নিয়ে নেমে পড়লেন। আমরা আশ্রয় নিলাম দোকানের শাটারের ঠিক সামনের জায়গাটায়। ততক্ষণে পূর্বের তুলনায়ও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আষাঢ়ে বৃষ্টির এই তীব্রতা দেখে এই মুহূর্তে আমার প্রবলভাবে ইচ্ছা জাগল বৃষ্টিতে ভিজতে। কিন্তু আজ কলেজের পথযাত্রী হওয়ায় এই ইচ্ছাকে দমন করে রাখতে হল। তবে বৃষ্টিতে ভেজার ইচ্ছা দমন করলেও বৃষ্টি ছোঁয়ার ইচ্ছা দমিত করে রাখতে পারলাম না। ডান হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁলাম। আহ, কি প্রশান্তি! এমন শীতল ঝিরিঝিরি পরিবেশে বৃষ্টি ছোঁয়ার আনন্দই যেন অন্যরকম। এই মিষ্টি শীতল অনুভূতি আরও গভীরভাবে অনুভব করতে আমি চোখজোড়া বন্ধ করলাম। চারপাশে গাড়ির যান্ত্রিক শব্দেও অন্তঃস্থল দিয়ে বৃষ্টির প্রতিটি ফোঁটা অনুভব করার চেষ্টায় মত্ত হলাম। আকস্মাৎ কারোর হাতের স্পর্শে তড়িতে চোখ মেলে চাইলাম। দেখলাম আমার হাতের নিচেই অভ্র ভাইয়ের হাত। আমি চকিতে উনার দিকে চাইলাম। উনি মুগ্ধ হেসে আমার দিকে চেয়ে বললেন, তোমার সাথে বৃষ্টি ছোঁয়ার অনুভূতি উপলব্ধি করতে ব্যাকুল হয়ে পড়েছিলাম চন্দ্রিমা। তুমি কেমন বলো তো, আমাকে এত ব্যাকুল করছো কেন? উনার এ প্রশ্নে আমি মুহূর্তেই লজ্জায় মিয়ে এলাম। সাথে সাথে নত দৃষ্টিতে সামনে তাকালাম। অভ্র ভাই মানুষটা ভীষণ খারাপ। উনি মাঝে মাঝে এমন কথা বলে যে লজ্জায় উনার সামনে টিকে থাকাই মুশকিল হয়ে যায়। উনার সাথে 2 সপ্তাহের এ কথাবার্তায় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছি উনি ইচ্ছাপূর্বকই আমাকে এরূপ কথা শোনান, যেন আমি আরও লজ্জায় পড়ে যাই। আমাদের মাঝে আর কোনো কথা হলো না। বৃষ্টি শেষ হলেই আমরা দ্রুত বাইকে উঠে পড়ি। আজ আধ ঘন্টা দেরি হয়ে গিয়েছে। নির্ঘাত প্রজ্জ্বল ভাই আজ ভীষণ বকবেন আমায়। উনি হলেন সময়ের পাক্কা মানুষ। আর উনার ক্লাসেই যদি আধ ঘন্টা দেরি করে ঢুকি তাহলে উনি কি কানটাই না বাঁধিয়ে ফেলবেন। অভ্র ভাই স্পিড বাড়িয়ে আমাকে দ্রুত কলেজে পৌঁছিয়ে দিলেন। উনার বাইক হতে নেমেই আমি এক প্রকার দৌড়ে ক্লাসে পৌঁছে গেলাম। ক্লাসে পৌঁছতেই প্রজ্জ্বল ভাইয়ের কঠোর দৃষ্টির সম্মুখীন হলাম। ভাবলাম আজ বুঝি উনি ক্লাসেই ঢুকতে দিবেন না আমায়। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে উনি ক্লাসে ঢোকার অনুমতি দিলেন। তবে ক্লাসে ঢোকার সাথে সাথেই উনি বলে বসলেন, সময়ের এতটা অবহেলা আমার পছন্দ না। কারোর সাথে যদি সময় কাটানোর একান্তই ইচ্ছা থাকে তাহলে সেটা ক্লাস টাইমের বাইরে কাটানো উচিত, ক্লাস টাইমে না। নেক্সট ক্লাসে এমন দেরি হলে আর ক্লাস করতে আসবে না। প্রজ্জ্বল ভাই সবার সামনে এভাবে খোঁচামূলক কথা বলবেন তা কখনো ভাবিনি আমি। ক্লাসে সবার সামনে এভাবে বলায় বেশ অপমানিত বোধ করলাম আমি। সাথে উনার উপর ভীষণ রাগ হল। আমি কোনো প্রকার প্রত্যুত্তর না দিয়ে পিছনের একটা সিটে গিয়ে বসে পড়লাম। আজ ঘোর বর্ষায় দিনদুনিয়া আঁধারে ছেয়ে গিয়েছে। প্রান্তিক আষাঢ়ের বৃষ্টি অন্যান্য সময়ের চেয়ে কি কারণে যেন দারুণ উপভোগ্য হয়ে উঠল। সাজ ছুঁই ছুঁই মুহূর্তের বৃষ্টিতে পরিবেশ রাতের ন্যায় রূপ ধারণ করল। এমনই মুহূর্তেই বৃষ্টিকে আরও একটুখানি উপভোগ্য করতে কফি বানানোর জন্য রুম হতে বের হলাম। সিঁড়ির কাছে পা রাখতেই হঠাৎ প্রজ্জ্বল ভাই তড়িঘড়ি করে নিজের রুম হতে বেরিয়ে এলেন। তীব্র উৎকণ্ঠিত গলায় বললেন, চন্দ্রিমা, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। আঙ্কেল অ্যাক্সিডেন্ট করেছে, স্পট ডেড। অভ্র হসপিটালেই আছে। এক্ষুনি সবাইকে নিয়ে হসপিটালে যেতে হবে। দ্রুত রেডি হয়ে নে। জীবনের সুখময় মুহূর্তগুলো কেন যেন ক্ষণস্থায়ী রূপে আসে। তীব্র চাওয়া সত্ত্বেও সে সুখকর মুহূর্তগুলোর স্থায়িত্ব বাড়ানো যায় না, বরং সে সময় চারধার দিয়ে বিরহের মুহূর্ত আষ্টেপৃষ্ঠে ধরে। ইয়াসির মামার সাথে আমার সম্পর্ক খুব একটা মজবুত ছিল না। আবার আমাদের মধ্যকার বোঝাপড়াও একেবারে ফেলনা ছিল না। মূলত ইয়াসির মামার গরম মেজাজের কারণে উনার সাথে সবসময় মেপে মেপে কথা বলতাম। কিন্তু এতে যে আমার প্রতি ইয়াসির মামার স্নেহ কমে গিয়েছিল তা নয়, বরং আমার মনে হতো কম কথার মানুষ ইয়াসির মামা অনামিকার মতোই আমাকে স্নেহ করত। কিন্তু হঠাৎ সেই ইয়াসির মামার মৃত্যু আমাকে ভেতরে থেকে নাড়িয়ে দেয়। গতকাল প্রজ্জ্বল ভাইয়ের কাছে যখন শুনেছিলাম ইয়াসির মামা অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড, তখন কিছুতেই নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না এই কথাটি। এই তো 2 দিন আগেও উনাকে বাড়ির সামনে হাঁটতে দেখলাম, আর আজ সে মানুষটা মৃত। গতকাল প্রজ্জ্বল ভাই ইয়াসির মামার মৃত্যু সংবাদ শোনামাত্র আমাকে সহ মামি, নানু,
খোদেজা মামি ও অনামিকাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পুরো রাস্তায় খোদেজা মামি ও অনামিকা মরণ কান্না জুড়ে দিয়েছিল। কোনোভাবেই তাদের থামানো যাচ্ছিল না। ওদিকে মামি ও নানুও কাঁদছিল। তাদের এ কান্না দেখে আমিও আড়ালে কেঁদে দিয়েছিলাম। যেখানে ওই মুহূর্তে আমার উচিত ছিল অনামিকা ও খোদেজা মামিকে সান্ত্বনা দেওয়ার, সেখানে আমি নিজেই কেঁদে যাচ্ছিলাম এবং আমাকে সান্ত্বনা দিয়েছিলেন খোদ প্রজ্জ্বল ভাই। তখন হসপিটালে পৌঁছানোর পর ইমার্জেন্সি বিভাগে ছোটখাটো একটা ভিড় দেখলাম। সে ভিড় ঠেলে এগিয়ে দেখলাম অভ্র ভাই ও মামা স্তব্ধ দৃষ্টিতে সাদা কাপড়ে ঢাকা স্ট্রেচারের দিকে চেয়ে আছেন। অর্থাৎ ওটাই ইয়াসির মামার লাশ ছিল। খোদেজা মামি ও অনামিকা স্ট্রেচার দেখেই এক দৌড়ে এগিয়ে যান সেখানে। ইয়াসির মামাকে দেখে তাদের কান্নার বেগ পূর্বের তুলনায় বেড়ে দ্বিগুণ হল। আমরা অনেক চেষ্টার পরও তাদের দুজনকে স্ট্রেচারের কাছ থেকে সরাতে পারছিলাম না। গতকালই ইয়াসির মামার লাশ নিয়ে বাড়িতে ফিরি আমরা। প্রথমত এটা অ্যাক্সিডেন্টে কেস হওয়ায় হসপিটাল কর্তৃপক্ষ ইয়াসির মামার পোস্টমর্টেম করতে চেয়েছিল, কিন্তু মামা ও প্রজ্জ্বল ভাইয়ের অনুরোধে তারা পোস্টমর্টেম ব্যতীতই আমাদের কাছে লাশ হস্তান্তর করে দেয়। অ্যাক্সিডেন্টের ফলে ইয়াসির মামা মাথায় আঘাত পেয়েছিলেন। সেই আঘাতেই মৃত্যু হয় উনার। বাড়িতে নিয়ে আসার পরই অবস্থাতেই উনাকে গোসল করানো হয়। অতঃপর পরিপাটি করে কাফনের কাপড় দিয়ে উনার লাশ মুড়িয়ে খাটিয়াতে শুইয়ে রাখা হয়। এভাবেই সারারাত থাকার পর আজ বাদ জোহরে উনার কবর দেওয়া হয়। গতকাল সারারাত কান্না করার পর অনামিকা আজ পুরোপুরি নির্বাক হয়ে বসেছিল। আজ এক ফোঁটাও চোখের জল ফেলতে দেখিনি ওকে। কিন্তু ইয়াসির মামার খাটিয়া নিয়ে যাওয়ার সময় ওর চোখে অদ্ভুত শূন্যতা দেখেছি অসহায়ত্ব। যে শূন্যতা ও অসহায়ত্ব যে কারোর হৃদয় কাঁপিয়ে দিতে সক্ষম। এই ঘটনায় ছটফট অনামিকাকে একেবারে শান্তশিষ্ট করে দিয়ে গেল। ওদিকে খোদেজা মামি গতকাল রাতে কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন। আবার আজও খাটিয়া নিয়ে যাওয়ার সময় ছোট বাচ্চাদের মতো মাটিতে গড়াগড়ি করে কেঁদেছিলেন উনি। এখন দুপুর ৩টা বাজে। খোদেজা মামি এখনও উঠোনে বসে বসে বিলাপ করে কাঁদছেন। আর অনামিকা নিষ্পলক চাহনিতে বারান্দায় বসে আছে। দুজনের এই নির্মম পরিস্থিতি দেখে আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারলাম না। দ্রুত নিজের রুমে এসে দরজা আটকিয়ে ইচ্ছামতো কাঁদলাম। আজ অভ্র ভাইয়ের চোখে পানি দেখেছিলাম। যে অভ্র ভাইকে আমি কখনো কাঁদতে দেখিনি, সে অভ্র ভাই আজ ইয়াসির মামার খাটিয়া কাঁধে উঠানোর সময় বাচ্চাদের মতো কাঁদছিলেন। খুব ইচ্ছে করছিল উনার পাশে গিয়ে উনাকে সান্ত্বনা দেই, উনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কিছু কথা বলি। অভ্র ভাইয়ের এই অবস্থা দেখে আমার আরও কান্না পেল। কান্নার গতি পূর্বের তুলনায় বেড়ে গেল। ইয়াসির মামা মারা গিয়েছে আজ 2 দিন হল। এ 2 দিনেও অভ্র ভাইদের বাড়ির কারোর শোক কমেনি, আর কমবেই বাকি করে। তারা প্রত্যেকেই প্রিয়জন হারিয়েছে। আর প্রিয়জন হারানোর শোক যে এত দ্রুত কাটে না তা আমি বেশ ভালো করেই বুঝি। অভ্র ভাই হসপিটাল থেকে কয়েকদিনের ছুটি নিয়েছেন। এ 2 দিন উনি ঘর থেকে বের হয়নি বললেই চলে। বাবা হারানোর শোক উনাকে যে কিভাবে গ্রাস করেছে তা উনার মলিন চেহারার ভগ্ন ও উদাস চাহনি দেখেই টের পাওয়া সম্ভব। অভ্র ভাইয়ের সাথে ইয়াসির মামার ভীষণ মিল ছিল। ইয়াসির মামা অভ্র ভাইকে অনেক আদর যত্ন করতেন। দুজনের মধ্যে সম্পর্কটা বাপ বেটার চেয়ে বন্ধুর ন্যায় বেশি ছিল এবং মজবুত ছিল। এ কারণেই অভ্র ভাই আরও ভেঙে পড়েছেন। এ 2 দিন উনি ঠিকভাবে আমার সাথে কথাও বলেননি। হয়তো একা একা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন। বিকেলের পর আমি অভ্র ভাইদের বাড়িতে যাওয়ার পর অনামিকার সাথে কিছু সময় কাটালাম। বাবা হারানোর শোকে পাগলপ্রায় মেয়েটা এ 2 দিনেই যেন শুকিয়ে অর্ধেক হয়ে এসেছে। এতক্ষণ যাবৎ আমরা ইয়াসির মামাকে নিয়েই কথা বলছিলাম। কথার মাঝে আমার চোখজোড়া জলে ভিজে উঠলেও অনামিকা হু হু করে কেঁদে উঠল। আমি আর উপায় না পেয়ে ওকে শুইয়ে গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বেরিয়ে এলাম। মেয়েটা কাঁদুক, একান্তে কিছু সময় কাঁদুক। এভাবে কাঁদতে কাঁদতে দ্রুতই ঘুমিয়ে পড়বে ও। অনামিকার রুম থেকে বেরিয়ে অভ্র ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ালাম। দরজায় করাঘাতের জন্য হাত চাপতেই দেখলাম দরজা খোলা আছে। তাই আমি অনুমতি না নিয়েই উনার রুমে ঢুকে পড়লাম। উনার রুমে ঢুকেই দেখলাম খাটের পাশে হেলান দিয়ে ফ্লোরে বসে আছেন উনি। হঠাৎ আমার আগমনে যে খানিক চমকে উঠেছেন তার উনার অঙ্গভঙ্গি দেখেই টের পেলাম। আমাকে রুমে দেখে অভ্র ভাই সোজা হয়ে বসে বললেন, এসো চন্দ্রিমা এসো।
আমি প্রত্যুত্তর না দিয়ে হেঁটে গিয়ে উনার পাশে বসলাম। প্রথম পর্যায়ে আমাদের মাঝে কোনো কথা হলো না, তবে কিছুক্ষণ পর অভ্র ভাই নিজ হতে কথা আরম্ভ করলেন, প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে বললেন, সরি চন্দ্রিমা, এতদিন ঠিকভাবে তোমার খোঁজ না নেওয়ার জন্য। আমি কেমন স্বামী হব বলো তো, বিয়ের আগেই তোমার খোঁজখবর নিচ্ছি না, তাহলে বিয়ের পর কি করব? অভ্র ভাইয়ের কথার মাঝে অপরাধবোধের দেখা মিলল, কিন্তু এ পরিস্থিতিতে উনার অপরাধবোধ আসা যুক্তিসঙ্গত নয়। ফলে আমি সঙ্গে সঙ্গে বললাম, এমন কেন বলছেন আপনি? এখন বাড়িতে যে পরিস্থিতি চলছে তাতে সবার স্বাভাবিক থাকাটাই অস্বাভাবিক হয়ে পড়ছে। আর আপনি আমার খোঁজ না নেওয়ার জন্য সরি বলছেন? আর বলবেন না এমন। আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতি। উনি আর প্রত্যুত্তর করলেন না, আমাদের মাঝে আবারও পূর্বের ন্যায় নীরবতা বিরাজ করল। কিছুক্ষণ পর অভ্র ভাই আবারও বললেন, জানো চন্দ্রিমা, বাবার সাথে না আমার খুব মিল ছিল। আমি মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসতাম। কেন ভালোবাসতাম তা জানি না, তবে বাবা আমার জন্য আদর্শ ছিল। আমার ভুল সঠিক সবকিছুর দিক নির্দেশনা দিত, আমাকে সকল পরিস্থিতিতে সাপোর্ট করত। বাইরের মানুষের কাছে বাবা অনেক রাগী ব্যক্তিত্বের হয়ে থাকলেও আমার কাছে সে ছিল মুক্তমনা হাসিখুশি একজন মানুষ। কিন্তু দেখো, আজ বাবা নেই চন্দ্রিমা, আজ আমার আদর্শ আমার পাশে নেই, আমাকে সাপোর্ট দেওয়ার মানুষটা পাশে নেই। আমি যে সম্পূর্ণ একা হয়ে পড়েছি চন্দ্রিমা। আমি কি করে নিজেকে সামলাবো? আমি কি করে অনামিকা আর মাকে সামলাবো? কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছুই না। এই বলে অভ্র ভাই নিঃশব্দে কেঁদে উঠলেন। কয়েক সেকেন্ডের মাঝে উনার কান্নার আওয়াজ পুরো রুমে ছড়িয়ে পড়ল। উনাকে এভাবে কাঁদতে দেখে আমি ভীষণ অসহায় বোধ করছি। সহ্য করতে পারছি না উনার এই অবস্থা। কিন্তু আমি যে উনাকে সান্ত্বনা দিব সে ভাষাটাও খুঁজে পাচ্ছি না আজ। শব্দের ভাণ্ডার হাতড়ে হাতড়ে কিছু শব্দ খুঁজে পেলাম বোধ হয়। বললাম, আপনি নিজেকে শক্ত করুন অভ্র ভাই। আপনি নিজেকে শক্ত না করলে মামি আর অনামিকাকে কে সামলাবে? ওই দুজন যে এখন আপনার ভরসাই ঠিকই আছে। আমি জানি না চন্দ্রিমা, আমি জানি না নিজেকে কিভাবে সামলাবো, কিভাবে এই পরিস্থিতি হতে বেরিয়ে আসব। এই বলেই উনি মুখে হাত দিয়ে কেঁদে দিলেন। আমি আর না পেরে উনার কাঁধে হাত দিয়ে বললাম, প্লিজ অভ্র ভাই কান্না থামান, আপনার এ কান্না দেখে আমার ভালো লাগছে না। আমারও কান্না পাচ্ছে। অভ্র ভাই এবারও প্রত্যুত্তর করলেন না, তবে আকুল কণ্ঠে আমায় অনুরোধ করে বসলেন, তোমার কোলে একটু মাথা রাখতে পারি চন্দ্রিমা? আমার সবকিছু খালি খালি লাগছে, আমাকে একটু আশ্রয় দাও তোমার কাছে। অভ্র ভাইয়ের ব্যাকুল কণ্ঠের আবেদন আমি ফেলতে পারলাম না। আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক জবাব দিলাম। উনি আমার সম্মতি পেয়ে কিছুটা পিছিয়ে আমার কোলে মাথা রাখলেন। ভেবেছিলাম এভাবে মাথা রাখার পর উনি বোধহয় কান্না থামিয়ে দিবেন, কিন্তু উনি তা করেননি, বরং পূর্বের ন্যায় কেঁদে গিয়েছেন, তবে একেবারেই নীরবে। আমি এবার আর বাধা দিলাম না উনাকে, বরং উনার মাথায় আলতো হাতে বিলি কেটে দিতে লাগলাম। এভাবেই কতক সময় কেটে গেল। কেটে গিয়েছে আরও 2 সপ্তাহ। 1 মাস আগে এই সপ্তাহের শুক্রবারেই আমাদের বিয়ের তারিখ পাকা হয়েছিল, কিন্তু ইয়াসির মামার মৃত্যুতে সবকিছুই থমকে গিয়েছিল। ধীর হয়ে এসেছিল অভ্র ভাইদের জীবনযাত্রা। তবে ইয়াসির মামার কথা ভেবেই আমাদের বিয়েতে আর দেরি করতে রাজি হলেন না কেউ। ফলস্বরূপ আমাদের বিয়ের তারিখ পুনরায় পাকা হল। এই সপ্তাহের পরের সপ্তাহের শুক্রবারেই আমাদের বিয়ের অনুষ্ঠান করবে। তবে পারিপার্শ্বিক ও পারিবারিক অবস্থার বিবেচনায় হলুদ ও বিয়ের অনুষ্ঠান যথাসম্ভব ছোট পরিসরে রাখার ব্যবস্থা করা হয়েছে। হলুদের অনুষ্ঠান শুধু আমাদের 2 বাড়ি, আমার চাচারা ও আশেপাশের 2 বাড়ির মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কলেজ শেষে অভ্র ভাইয়ের সাথে দুপুরের খাবার খেতে বের হলাম। উনি 2 ঘন্টার জন্য ডিউটি ডিপার্টমেন্টের অন্য ডাক্তারকে দিয়ে এসেছেন। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে একটা বিলের পাশে গিয়ে বসলাম আমরা। দুজনে মাটিতে বসে আধো আধো উত্তাপময় দুপুরের স্নিগ্ধ হাওয়া উপভোগ করছি। বেশ কিছুক্ষণ পর অভ্র ভাই মুগ্ধ কণ্ঠে বললেন, কতদিন পর বাইরের ঠান্ডা হাওয়া উপভোগ করছি। আহ, সময়টাই অন্যরকম। চারপাশে শীতল হাওয়া, পাশে আমার প্রেয়সী কম হবু স্ত্রী। কি এক দারুণ মুহূর্ত। মন চায় রোজ এমন সময় কাটাই। আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে,
এভাবে রোজ বিকেলে এখানে আসব আমরা। আমার কথায় উনি সশব্দে হেসে বললেন, তা করলে আমার সংসার চালানোর, আয় রোজগারের যে একমাত্র আশা ভরসা আছে সেটাও শেষ হয়ে যাবে। আমি আরও ভাবছি, এক্সট্রা টাকা আয় করব কি করে। আমার যে বেতন, এ বেতন দিয়ে আমাদের তিনজনের চলা কষ্টকর হয়ে যাচ্ছে। আবার পরের মাস থেকে তোমার খরচাপাতিও চালাতে হবে। এতক্ষণ মনটা ফুরফুরে থাকলেও অভ্র ভাইয়ের এ কথায় আমার মাথায় চিন্তারা দানা বাঁধতে শুরু করল। আসলেই, উনার বেতন দিয়ে আমরা চারজন কি করে চলব? তার উপর আবার প্রতিমাসে অনামিকার কলেজের বেতন, প্রাইভেটের বেতন। কি করে সম্ভব এ ক্ষুদ্র আয় দিয়ে? অভ্র ভাই দীর্ঘশ্বাস ছাড়লেন, বললেন, বাবা বলেছিল বিয়ের পর এফসিপিস পার্ট 1-এর উপর পড়াশোনা করতে। আমার এই ডিগ্রির খরচাপাতি সব বাবাই দেখবে বলেছিল। কিন্তু এখন তা আর সম্ভব না। আমার ফার্দার পড়াশোনা কন্টিনিউ করতে আরও টাকা প্রয়োজন। এজন্য ভাবছি, একটা ক্লিনিকে জব নিব। রাতে যত সময় দেওয়া যায় দিব। এতে যদি একটু হেল্প হয়। আপনার পরিচিত কোনো ক্লিনিক আছে যেখানে ভালো বেতন দেয়? হুম আছে, তবে তা শহর থেকে একটু দূরে। এজন্যই সমস্যা হয়ে যাচ্ছে। তবে দেখি কি করা যায়। এই বলে উনি আমার কাঁধে মাথা রাখলেন। বললেন, চন্দ্রিমা, তুমি এসবে হয়তো বিরক্ত বোধ করছো, কিন্তু কি করব বলো? তুমি আর প্রজ্জ্বল ছাড়া আমার ভেতরকার কষ্টগুলো বের করার মতো কেউ নেই। তোমাদের সাথেই সব শেয়ার করি। আমি বিরক্ত বোধ করছি না। আর কয়দিন পরই তো এই সংসার আমারও হবে। তখন আমারও তো কিছু দায়িত্ব থাকবে। ভাবছি, বিকেলে একটা প্রাইভেট পড়ানো শুরু করব, যেন আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি। এমনিতে বিকেলে আমার পড়া হয় না, তাই ওই সময়টুকু কাজে লাগানো যেতেই পারে। আর হ্যাঁ, আপনি মোটেও চিন্তা করবেন না। আমি সব পরিস্থিতিতে সবসময় আপনার পাশে আছি। অভ্র ভাই প্রত্যুত্তর করলেন না, বরং আমার বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নীরবে বসে রইলেন। কিছুক্ষণ আগেই হলুদের ছোট্ট কার্যক্রম শেষ হয়েছে। ঘরোয়াভাবে বেশ মজা করেই হলুদের অনুষ্ঠান শেষ করেছি আমরা। এখন মেহেদি দেওয়ার পালা। হলুদের শাড়ি বদলে থ্রিপিস পরে এসে মেহেদি নিতে বসলাম আমি। মেহেদি দেওয়ার জন্য প্রত্যাশা আপুর এক বান্ধবী এসেছে, যার শহরে নামকরা একটা পার্লার আছে। আপুর বান্ধবী হওয়ায় মেহেদি দেওয়ার খরচও অর্ধেক হয়ে এসেছে। এক হাতে মেহেদি পরানো শেষে অপর হাতে মেহেদি দেওয়া শুরু হয়েছে। কিন্তু মেহেদি দেওয়ার মাঝেই বাতাসে শ্যাম্পু করা চুলগুলো কপালের সামনে অবাধ্যে উড়াউড়ি করছে। 2-3 বার হাতের কনুই দিয়ে তা সরিয়ে দিলেও আবার যা লাউ তাই কদু হয়ে যাচ্ছে। অসময়ে অবাধ্য চুলগুলোর নাচুনি ভীষণ বিরক্তি ধরিয়ে দিচ্ছে। মাঝে অবশ্য আপু নিজ হাতে মেহেদি দিতে দিতে আমার চুল ঠিক করে দিয়েছিল। কিন্তু এতে লাভ হয়নি খুব একটা। এক পর্যায়ে এ নিয়ে ভীষণ বিরক্ত হওয়ায় জোরে নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বললাম, মনটা চাচ্ছে এক্ষুনি এ চুলগুলো কেটে ফেলি। খবরদার এ চিন্তা ভুলেও মাথায় আনবি না। এই বলে আকস্মাৎ প্রজ্জ্বল ভাই পিছন হতে আমার মাথায় ব্যান্ড দিয়ে চুলগুলো পিছনে নিয়ে এলেন। উনার এরূপ আকস্মাৎ আগমনে চকিত দৃষ্টিতে পিছনে ফিরে তাকালাম। উনি আমার এ চাহনিতে উনি মৃদু হেসে আমার পাশে ফ্লোরে বিছানো তোষকে এসে বসে পড়লেন। হাঁটু দুটো ভাঁজ করে 2 হাত হাঁটুর সামনে দিয়ে বললেন, এই সামান্য কারণে এত সুন্দর চুলগুলো কেটে ফেলবি? সাহস তো কম না তোর। তুই জানিস তোর চুলগুলো কি সুন্দর। আমার ভীষণ পছন্দের তোর চুলগুলো। আমি বললাম, চুলগুলো আমার মাথায় আছে প্রজ্জ্বল ভাই, আপনার মাথায় না। এরা যে মাঝে মাঝে কি ডিস্টার্ব করে তা তো জানেন না আপনি। এজন্যই মন চায় কেটে ফেলি। আমার কথার প্রত্যুত্তর স্বরূপ উনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আমি সেদিকে আর খেয়াল না করে জিজ্ঞেস করলাম, আমি যে চুল কাটার কথা বললাম তা আপনি জানলেন কি করে? বহুদিন পর আবারও প্রজ্জ্বল ভাই আমার মাথায় একটা গাঁটটা মেরে বললেন, তুই তো একটা নাদান বাচ্চা, এত কিছু বুঝবি নাকি? চুপচাপ বসে মেহেদি নে, বেশি নড়াচড়া করলে নষ্ট হয়ে যাবে। আমি আর কথা বাড়ালাম না। কিছুক্ষণ পরই আপু বললেন, নাম বলো। কয়েক সেকেন্ড সময় লাগলো বুঝতে যে উনি কার নাম জিজ্ঞেস করলেন। আমি প্রস্তুত হয়ে অভ্র ভাইয়ের নাম বলতে যাব, কিন্তু এর পূর্বেই প্রজ্জ্বল ভাই জিজ্ঞেস করলেন, কার নাম বলবে? ওই আপু বললেন, কেন, চন্দ্রিমার উডবি হাজবেন্ডের নাম। ওহ,
হাজবেন্ডের নামও হাতে লিখতে হয়? হ্যাঁ। কেন আপনি জানেন না এখনকার সব মেয়েরাই তাদের হাজবেন্ডের নাম হাতে লিখে? প্রজ্জ্বল ভাই বোকাসোকা হেসে বললেন। না, জানা ছিল না। আচ্ছা আপনি লিখুন। অভ্র, অভ্র নাম লিখুন। আচ্ছা। প্রজ্জ্বল ভাই আর কথা না বাড়িয়ে উঠে চলে গেলেন। পিছে সিঁড়ি দিয়ে নামার পথে একবার পিছনে ফিরে আমার দিকে চেয়ে মৃদু হাসলেন। পার্লারের ওই আপুটাই আজ আমাকে সাজাতে এসেছে। বাড়িতেই বিয়ের সাজ শেষ করলেন উনি। সকাল থেকে সাজগোজ শুরু করে মাত্রই শেষ করলেন উনি। সাজতেন ঠিক কতক্ষণ লাগলো তা দেখতে ঘড়ির দিকে তাকালাম। প্রায় 12টা বাজে। এই ব্রাইডাল সাজ দিতে উনার সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। সাজানো শেষে উনি বিয়ের লাল বেনারসি পরিয়ে দিলেন আমাকে। অতঃপর বিয়ের সকল গহনা দিয়ে আমাকে পরিপূর্ণভাবে সাজিয়ে মাথায় ওড়না দিয়ে আয়নার সামনে নিয়ে বসালেন। আয়নার সামনে বসার পর আমি অবাক নয়নে নিজেকে দেখলাম। বিয়ের সাজে আমি নিজেকে চিনতেই পারছি না। এ কি আদৌ আমি? গায়ে লাল বেনারসি, মাথায় লাল ওড়না, গলায় ভারী ওজনের মালা, নাকে নোলক, মাথায় টিকলি, হাতে চুড়ি, এ যেন অন্য আরেক আমি। মন চাইছে বিয়ের সাজে এভাবেই অভ্র ভাইকে একটা ছবি তুলে পাঠাই। অবশ্য আজ সকাল থেকে উনার সাথে আমার একবারও কথা হয়নি। আমি কয়েকবার কল দিয়েছিলাম কিন্তু উনি রিসিভ করেননি। আমি আবারও কল দিতে ফোন তুললাম। এরই মধ্যে আমার রুমে প্রবেশ করলেন প্রজ্জ্বল ভাই। দরজা খুলেই আমাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য নিষ্পলক চেয়ে রইলেন আমার দিকে। উনার এই নিষ্পলক চাহনিতেও বিরাজ করছিল বিস্মিত ভাব। বউ করি, উনি আমায় হয়তো এই রূপে আশা করেনি। প্রজ্জ্বল ভাই ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালেন। বিস্মিত কণ্ঠে বললেন, এটা কি তুই চন্দ্রিমা? বিশ্বাসই হচ্ছে না। তোকে আজ কি দারুণ লাগছে দেখতে তুই জানিস? চোখ ফেরানোই দায় হয়ে পড়েছে। প্রজ্জ্বল ভাইয়ের এহেন প্রশংসায় আমি লজ্জায় নিয়ে এলাম। কিছু প্রশংসামূলক কথা শোনার পরিবর্তে উনাকে ধন্যবাদ দিতে চাইলাম। কিন্তু এর পূর্বেই আমার ফোনের মেসেজ নোটিফিকেশন বেজে উঠল। ফোনের স্ক্রিন অন করে মেসেজ পড়তেই আমার পুরো দুনিয়া যেন থমকে এলো। কয়েক সেকেন্ডের জন্য শ্বাসপ্রশ্বাস উভয়ই বন্ধ হয়ে এলো যেন। অভ্র ভাইয়ের মেসেজ এসেছে, আমি এ বিয়ে করতে পারবো না। সিজন 1-এর প্রথম খণ্ডের সমাপ্তি। চলবে।